আসসালামু আলাইকুম প্রিয় বিনিয়োগকারী ভাই বোনেরা। যথাসময় চলে আসছি প্রতিদিনের ন্যায় আহ, শিক্ষামূলক আয়োজন, আমাদের পুঁজিবাজার নিয়ে আলোচনা। আমার এই প্রোগ্রামে কাউকে কোনো বাই সেলের নির্দেশ দেওয়া হয় না, এবং এখানে শুধুমাত্র শিক্ষা কার্যক্রম, বাজার সম্পর্কে, বাজারের বিষয়বস্তু নিয়ে আলোচনা হয় এবং শিক্ষামূলক কার্যক্রম পরিচালনা করা হয়। এবং এই বাজারের যে পরিস্থিতির সাথে মোকাবেলা করে টিকে থাকার জন্য যা কিছু প্রয়োজন, আমরা সেই বিষয়গুলো নিয়েই আলাপ আলোচনা করি এবং একে অপরের সহযোগী হিসাবে যে কোনো তথ্য উপাত্ত আমরা আদান প্রদান করে থাকি। আমাদের আহ, এই কার্যক্রমের মাধ্যমে আমার এই ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই বোনেরা অন্তত পক্ষে যেন ক্ষতিগ্রস্ত না হয় এবং এখান থেকে যেন কিছু উপার্জন করতে পারে, সেই লক্ষ্যে আমার এই যাত্রা। আলহামদুলিল্লাহ, আমরা এই যাত্রায় আমরা একটা যে পারিবারিক মেলবন্ধনে আমরা আবদ্ধ হয়েছি। এই এই অগ্রযাত্রা আমাদেরকে সফলতার দিকে নিয়ে যাবে, সেই কামনা করেই আমরা এই কার্যক্রম পরিচালনা করে আসছি। আলহামদুলিল্লাহ, এখন পর্যন্ত যত প্রিভিয়াস হিস্ট্রিতে যারা যত যে অবস্থানে ছিলেন, মোটামুটি একটা ধারণার ভিতরে সবাইকে নিয়ে আসতে পেরেছি এবং আহ, বাজার সম্পর্কে একটা বেসিক ধারণা সবার ভিতরে পৌঁছাতে পারছি। এটাই আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আদায় করি। এবং আমরা ভাই বোনেরা যারা রেগুলার আছি আমরা এবং নতুন যারা আসছি, তারাও এখান থেকে উপকৃত হচ্ছি, শিখতে পারছি, জানতে পারছি, বুঝতে পারছি। এবং বাজারের যে চিত্র, সেখানে এত বছর যাবৎ যে অন্যায়, জুলুম বা ধোঁকাবাজি বিভিন্ন গ্রুপের মাধ্যমে, বিভিন্ন প্রতারণার মাধ্যমে আমাদেরকে যেভাবে প্রতারিত করে আসছে আমার ভাই বোনদেরকে, সেইখান থেকে যে আল্লাহ আমাদেরকে একটা অবস্থানে দাঁড় করাতে পারছে, তার জন্য আমরা শুকরিয়া আদায় করি মহান রব্বুল আলমিনের কাছে। সেই সাথে বাজারের যে কিছু কিছু সমস্যা আছে, এগুলা যদি আমরা নিজেরা সচেতন থাকি, সচেতনতার জায়গায় যদি থাকতে পারি, তাহলে ইনশাল্লাহ আল্লাহ রহমতে বাজারকে সঠিক জায়গায় পৌঁছানোর লক্ষ্যে আমাদের এই যাত্রায় আগামীর পুঁজিবাজার হবে একটি সমৃদ্ধশালী পুঁজিবাজার। এতে আমাদের কারো কাছে দ্বারস্থ হতে হবে না, কোনো সরকারের কাছে কোনো কিছু চাওয়া পাওয়ার লাগবে না। তারা তাদের নিজের গর্জে, তাদের এই বাজার সুরক্ষার গর্জে, এবং আমরা যদি আমাদের জায়গা থেকে সচেতনতামূলকভাবে বিনিয়োগ করতে পারি, তাহলে কিন্তু তারা নিজেদের স্বার্থে, যেহেতু এত বছর যাবৎ আমাদেরকে নিয়ে তারা গেম খেলে আসছে, আমাদের অর্থ সম্পদ লুটপাট করে গেছে, সেই জায়গায় যখন আমাদের জায়গায় যদি আমরা একটা শক্ত অবস্থানে এবং বুঝে শুনে যদি আমরা অবস্থান নিতে পারি, তাহলে কিন্তু তারা যখন দেখবে যে না, আমাদেরকে হারানোর মতন তাদের সকল অপকৌশল ব্যর্থ হয়ে গেছে এবং ব্যর্থ করে দিয়েছি আমরা, তখন তাদের গর্জে, তাদের প্রয়োজনে তারা এই বাজারকে সুষ্ঠু সুন্দরভাবে আহ, দাঁড় করানোর লক্ষ্যে তারা কাজ করে যাবে। আর এটা যদি তারা না করে, তাহলে তারা এইখান থেকে আমাদের কাছ থেকে আর কোনোভাবেই লুটপাট করার সুযোগ পাবে না, আর কোনোভাবেই আমাদেরকে ধোকা দিতে পারবে না। এটাই হচ্ছে মেইন উপপাদ্য। আলহামদুলিল্লাহ, আমার সাথে সবাই চলে আসছেন। মনির ভাই, আহ, শরীফুল ইসলাম ভাই, আনোয়ার ভাই, শাহজাহান ভাই, তারপরে যারা আসছেন এই যে মারিয়াম আপা, সাব্বির খান, সাজ্জাদ ভাই, সাইফুল সাইফুল ভাই, আহ, শেফালি আক্তার নিশ্চয় নতুন, উনি আহ, অবশ্যই স্বাগতম জানাই। রহিমা আপা আসছেন, মিল্টন ভাই আসছেন, তারপরে হাবুল মৃধা ভাই আসছেন, আফিফ জাহাঙ্গীর ভাই আসছেন, আহ, নাসির আহমেদ খান ভাই আসছেন, আলহামদুলিল্লাহ ইকবাল ভাই আসছেন, আহ, আহমেদ ইমতিয়াজ ভাই আসছেন, কাজী মাহমুদ ভাই আসছেন। সবাই চলে আসছেন। ইনশাল্লাহ আমরা বাজার সম্পর্কে আলোচনা করব। দীপকর গেইন ভাই আসছেন, ন- নবাব ইসলাম ভাই আসছেন, আহ, এ কে বিপ্লব ভাই আসছেন। আলহামদুলিল্লাহ, আমরা সবাই চলে আসছি এখানে, আরো আসবেন। কামরুল ভাই আসছেন। সবার উপস্থিতিতে আমরা বাজার নিয়ে আলোচনা করব। আমরা বেশ কয়েকদিন যাবত বেশ ভালো আলোচনার মধ্যে, এবং বাজারের যে কথাবার্তাগুলো, বাজারের যেই মূল বিষয়গুলো নিয়ে কথা বলছি, এবং সবাই যেই জায়গা থেকে আমরা বুঝতে পারছি, অনুধাবন করতে পারছি। আলহামদুলিল্লাহ, ওয়াহিদ বিন আলী ভাই চলে আসছেন, আমিনুল ইসলাম ভাই চলে আসছেন, মোস্তফা আহমেদ ভাই চলে আসছেন, আলমগীর ভাই চলে আসছেন, আহ,
জমির হোসেন জনি ভাই আসছেন, জুবাইদুল ইসলাম হাসান ভাই আসছেন, নাসির ভাই, নাজিম উদ্দিন ভাই আসছেন। যাই হোক, শুরু করি আমরা আমাদের কার্যক্রম ইনশাল্লাহ। যতদিন পর্যন্ত আমাদেরকে আল্লাহ হায়াত শক্তি সামর্থ্য দিয়েছে, আমরা এই কাজে চলতে থাকবে আমাদের। ওবায়দুল ভাই, জাকির ভাই, তারপরে আকরাম হোসেন আরিফ ভাই, আমার প্রিয় ভাই, সকল ভাই চলে আসছেন ইনশাল্লাহ। এইখানে আমরা আহ, হ্যাঁ, এটা আপামর জনতার এক উজ্জ্বল নক্ষত্র, আমাদের প্রাণের প্রিয় দুইজন ব্যক্তিকে আমরা হারাইছি। একজন হচ্ছে আহ, আমাদের বেগম খালেদা জিয়া, আপসহীন নেত্রী, যিনি দেশ ও জনগণের স্বার্থে আপসহীনভাবে এই সকল ষড়যন্ত্রকে উপেক্ষা করে আমাদেরকে যেই মনোবল দিয়ে আহ, জেল জুলুম অত্যাচার নিপীড়নের শিকার হয়ে দেশ ও জাতির কথা ভেবে তার জীবন উৎসর্গ করেছেন। আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আমাদের এই প্রিয় নেত্রীকে এবং বিশ্বব্যাপী যেই যার সুনাম রয়েছে তাকে যেন আল্লাহ ভেস্ত নসিব করুক, সেই কামনা করছি। সেই সাথে আমাদের প্রাণপ্রিয় হাদি ভাইয়ের জন্য আমরা সবাই প্রার্থনা করি আল্লাহ তাকে ভেস্ত নসিব করুক, এবং এই বাংলার জমিনে সারা পৃথিবী জুড়ে একটা ইতিহাস হয়ে থাকুক। তার বিচার, তার হত্যাকারীর বিচার কার্যক্রম যেন হয়ে থাকে সুস্পষ্টভাবে এবং সুষ্ঠুভাবে, ন্যায় নীতির ভিত্তিতে প্রকৃত খুনিকে যেন প্রকাশ্যে নিয়ে আসা হোক এবং তার বিচার করা হোক, সেই কামনাই আমরা করছি। তো যাই হোক, আজকের বাজার নিয়ে আমি গতকালকে বেশ আলোচনা করেছি, আজকেও আরো আলোচনা করব বাজারের ইন্ডেক্সের বিষয়ে। গতকালকে শেষ পর্যায়ে যা বলেছি, আজকেও আরো ইন্ডেক্সের বিষয়ে গভীর থেকে গভীরতম আলোচনা করব, যেন আমাদেরকে কোনো কিছু বুঝতে অসুবিধা না হয়। তবে সবার কাছে একটাই রিকোয়েস্ট, আপনাদের করে আপনারা যখন শেয়ার কিনেন, সেই শেয়ারটা প্রফিট যখন থাকবে, প্রফিট যখন দেখবেন, এবং সাপ্লাই জোনটাকে নির্ণয় করে তার আশেপাশে একদম সাপ্লাই জোনে ঢুকতে হবে, ভিতরে একদম টার্গেট মতন যেতে হবে, ওই অপেক্ষা না করে প্রফিট আপনারা টেকিং করবেন, এর কোনো বিকল্প নাই। যেমন গতকালকে ইয়াসির আরাফাত ভাই ট্রেডিং আওয়ারে আমাকে ফোন করে বললো যে ভাই, প্রফিট নেব কি নেব না, তার স্পিনিং থেকে। আমি বললাম আপনার করে প্রফিট আছে, প্রফিট মাস্ট টেকিং করবেন। তো হট রেট প্রাইসেই 6 টাকা 70 পয়সা ওনার স্টকগুলো সেল করেছেন, এবং আলহামদুলিল্লাহ ভালো একটা প্রফিট নিয়েছেন। সে প্রফিট থেকেও তিনি আমাকে একটা সম্মানই দিয়েছেন, যে আপনার লাইভের অনুষ্ঠান দেখে সেখান থেকে আপনি রিকোয়ারমেন্ট করেছেন বা দেখিয়েছেন যে তার স্পিনিংটা বেশ ভালো অবস্থানে আছে 5 টাকার ঘরে, আপনারা দেখতে পারেন। সেখান থেকে আমি কিনেছি, এবং তিনি সেখান থেকে কিনে 6 টাকা 70 পয়সায় বেশ ভালো একটা গ্যাপ নিয়েছেন, এবং সুন্দরভাবে প্রফিট টেকিং করেছেন, এবং আমাকে যে সম্মানিটা করেছেন, এই যেইটাই দিয়েছেন, যে সম্মানিটা করেছেন, এটাই আমার কাছে সবচেয়ে বড় পাওনা। তো আলহামদুলিল্লাহ, ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনাদেরকে যেই যেই স্টকগুলো, যে যে বিষয়গুলো আপনাদের সামনে আলোচনা করব, অবশ্যই অবশ্যই সেটা বাজারের অবস্থান থেকে, বাজারের পরিস্থিতির থেকে বিশ্লেষণ করে ওই স্টকগুলো আপনাদের সামনে আনবো, যেখানে আপনাদের অন্তত পুঁজি সেভ থাকবে এবং কিছু বেনিফিট আপনারা ধৈর্য সহকারে রাখতে পারলে বেনিফিট আসবে, সেই সব স্টকগুলো নিয়ে আলোচনা করব। জানেন যে বিশেষ করে আপনাদের এই 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 আমার এই কার্যক্রমের মাধ্যমে যতটুকু দেখেছি, আপনারা অধিকাংশ ভাই বোনেরা এই বাজারের যে ম্যানিপুলেটেড আছে যারা, বা এই ক্রিমিনাল চক্র আছে, বিভিন্ন স্টক দিয়ে ধোকা দিয়ে আপনাদেরকে যেই শেয়ারগুলো কে আপনাদেরকে ধরিয়ে দিয়ে আপনাদের টাকা পয়সা লুটপাট করে নিয়ে গেছে। 99% আপনারা যারা আছেন এখানে মোটামুটি সবাই অন্যের, বিশেষ করে ওই যে ফ্রড ধোঁকাবাজদের ফাঁদে পা দিয়ে আপনারা আপনাদের পুঁজিগুলো হারিয়েছেন। সেই লক্ষ্যেই আমি যখন এটা অনেক আগ থেকে আমি এটা দেখতে পেরেছি, এবং ওইখান থেকে আমার একটা অনুপ্রেরণা জেগেছে যে না, আমার এই ভাই বোনদের পাশে দাঁড়ানো উচিত। আহ, এটা যেহেতু আমাকে আল্লাহ এইখানের এই বাজার সম্পর্কে যতটুকু আমার নিজের জ্ঞান অর্জন করতে পেরেছি বিগত 15 16 17 বছর যাবৎ এই বাজারের সাথে লড়াই করে, এবং
খুব গভীরভাবে পর্যালোচনা করে যে জিনিসগুলো আমি আহ, বের করতে পারছি, ধরতে পারছি এবং বাজার সম্পর্কে যা শিক্ষা অর্জন করতে পারছি, আমি যদি আমার ভাই বোনদের মাঝে ছড়িয়ে দিতে পারি, অন্তত পক্ষে ক্ষতির জায়গা থেকে কিছু অর্জন করতে পারবে, কিছু এখান থেকে বেনিফিট করতে পারবে, এবং ওরা আপনাদের যারা হারানো পুঁজি থেকে যদি কিছু রিকভারি করতে পারেন, সেই লক্ষ্যে আমি আমার এই পদযাত্রা শুরু করেছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি যে আপনাদের জন্য যে অক্লান্ত পরিশ্রম আমি করে যাচ্ছি, এবং অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আপনাদেরকে যে একটা জায়গায় ভয়ভীতি এবং ভয়ভীতির থেকে বের করে এনে একটা অবস্থানে দাঁড় করতে পারছি, এর জন্য আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। এবং এই কার্যক্রমের মাধ্যমে যেন অদূর ভবিষ্যতে আপনাদের হারানো পুঁজি ফেরত পেয়ে এই বাজারকে একটা শক্তিশালী বাজারে রূপান্তরিত করতে পারে সকলকে নিয়ে, এবং সকল বিনিয়োগকারী ভাই বোনদেরকে যদি এক প্ল্যাটফর্মে, এক ঐক্যের জায়গায় এবং একটা সুন্দর পরিবেশের জায়গায় দাঁড় করাতে পারি, তাহলে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমাদের এই পুঁজি বাজারটাই হইতে পারে আহ, বিশ্বের একটি অনন্য দৃষ্টান্ত। সেই লক্ষ্যে আমার এই কার্যক্রম ছিল, আছে, থাকবে। এর ভিতরে অনেক শত্রু আসবে, অনেক ক্রিমিনাল আসবে, আমাকে বিভিন্ন সময় বিভ্রান্ত করবে, বিভিন্ন সময় করে আসছে, করছে এবং করবে, এটাই স্বাভাবিক। তো এইখান থেকে যখন আহ, সকল শত্রুদের অপপ্রচার, মিথ্যা প্রচার, আহ, আহ, যত ক্রিমিনাল চক্র আছে সেইখান থেকে আহ, পিছপা না হটে সামনে এগিয়ে যাব আপনাদেরকে নিয়ে, এবং আপনাদের সহযোগিতা এবং আপনাদের অনুপ্রেরণা, আপনাদের ভালোবাসা দিয়ে এগিয়ে যাব, এবং এই বাজারকে আমরা জয়যুক্ত করব ইনশাল্লাহ। ওই ক্রিমিনাল, ফ্রড, ধোঁকাবাজদেরকে কোনোভাবেই আমরা তাদেরকে আহ, সুযোগ দিব না আমাদেরকে ডমিনেট করা বা আমাদেরকে ফাঁদে ফেলার। সেই জায়গা থেকে যেন আমরা ঐক্য থাকতে পারি, এবং কেউ যদি আমাদের এই কার্যক্রমে বাধাগ্রস্ত সৃষ্টি করে, আমরা সকলে একত্রিত হয়ে ওই শত্রুদেরকে আহ, প্রতিহত করে, মোকাবেলা করে তাদেরকে এই বাজার থেকে বিতাড়িত করব। সেই জিনিসটাই আমরা যেন ঐক্যের জায়গা, যেন আমরা সবাই একত্রিত থাকি। আমাদের এই কার্যক্রম এবং আমাদের এই আলাপ আলোচনা, এই বিচার বিশ্লেষণ অবশ্যই ন্যায়ের ভিত্তিতে হতে হবে। এবং বারবার আমি এটা আরো আগে, পিকনিকের আগে থেকে বলে আসছি যে আমরা আন্দোলনের প্রয়োজন হবে না, আমাদের প্রতিবাদ হবে আমাদের জায়গা থেকে। আমরা শিক্ষা অর্জন করে আমরা সেই জায়গায় দাঁড়াবো যেন ওই আন্দোলনের মাধ্যম পর্যন্ত যেন আমাদের পৌঁছাতে না হয়। আর আন্দোলনের বিষয়টা আপনাদেরকে আমি আরো আগে থেকে স্পষ্টভাবে বলে আসছি যে যারা আন্দোলন করছে বা যারা এখানে বারবার ম্যানিপুলেশন করছে, আতঙ্ক সৃষ্টি করছে এবং বিভিন্ন গুজব ছড়ায়, তাদের লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে আমাদেরকে ক্ষতি করা, আমাদের টাকাগুলো লুটপাট করে নেওয়া, আমাদের সম্পদগুলোকে লুটপাট করে নেওয়া। এটাই হচ্ছে তাদের মূল আহ, ধারাবাহিকতা। আপনারা জানেন যে এই পর্যন্ত যত আন্দোলন হয়েছে, এই আন্দোলনে আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীর পক্ষে কোনো রাজনৈতিক দল বলেন বা সরকার বলেন বা প্রশাসন বলেন, কেউই আমাদের পক্ষে নাই, পক্ষে ছিল না, নাই, থাকবেও না। এত বড় একটা আমাদের এই এই বাজারটাতে এই এই যে দুর্দশা, দুরবস্থা, আজ পর্যন্ত কোন দলের পক্ষ থেকে কি আমাদেরকে কেউ সাহায্য সহযোগিতা বা আমাদের পাশে এসে দাঁড়িয়ে দুটি কথা বলার মতন লোক পেয়েছেন? তবে বিগত কয়েক মাস আগে আমরা দেখেছি যে ব্যারিস্টার ফুয়াদ এসেছিলেন। এই ব্যারিস্টার ফুয়াদ কিন্তু আমাদের জন্য অন্তত পক্ষে দুই একটা কথা বলে গেছেন। এর জন্য আমরা ব্যারিস্টার ফুয়াদকে ধন্যবাদ জানাই। আর ব্যারিস্টার ফুয়াদের ভিতরে যেই আহ, আহ, দেশ ও জাতির জন্য যেই কার্যক্রমের যে প্রতিভা আছে, আমরা দেখেছি তার প্রত্যেকটা বক্তব্য স্পষ্ট এবং স্পষ্টবাদী ভাবে তিনি কথা বলেন, এবং সিংহের ন্যায় গর্জন দিয়ে তিনি অন্যায়, জুলুম, অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করে তোলেন। আমরা আমাদের বিবেক, বুদ্ধি, মস্তিষ্ককে বিচার বিশ্লেষণ করে আমরা অবশ্যই ন্যায়ের পক্ষে যারা কাজ করবে, ন্যায়ের পক্ষে যারা কথা বলবে, তাদের সকল
বক্তব্য এবং তাদের সকল কার্যক্রমকে আমরা সমর্থন করব, যেমনটি করেছে আমাদের হাদি ভাই। এই হাদি আমাদের চোখ খুলে দিয়েছে, হাদি আমাদের এই দেশের বাংলার জমিনে হাজার হাজার লক্ষ লক্ষ হাদি জন্ম দিয়েছে। ন্যায় বিচার, সহনশীলতা, সহানুভবতা এবং দেশ ও জাতির প্রেমে তার জীবনটাকে যেভাবে উৎসর্গ করেছে, আমরাও চেষ্টা করব আমাদের জায়গা থেকে, এই দেশ আমাদের, এই মাটি আমাদের, এই ভূমি আমাদের, আমরা সেই ভূমির উন্নয়নের লক্ষ্যে একে অপরের পাশে দাঁড়াবো। কেউ কারো শত্রু তা করব না, দল বা নেতার অন্ধভক্ত হব না, এবং আমাদের জাতিগতভাবে আমরা ঐক্যের জায়গা থাকবো, সেই লক্ষ্যে আমাদের পরিকল্পনা এবং কার্যক্রম করে যেতে হবে। এই পুঁজিবাজার যদি আমরা শক্তিশালীভাবে দাঁড়া করাইতে পারি, তাহলে এইখানে অন্তত 2-4-5 কোটি মানুষের কর্মসংস্থা করাটা কোনো ব্যাপারই হবে না, যদি বাজারটা একটা সুস্থ ধারায় চলে। এবং সেই সুস্থ ধারার জন্য শুধু সরকার অথবা নিয়ন্ত্রণ সংস্থাকেই দোষারোপ করলে হবে না, আমাদেরকে যে কাজটা করতে হবে, শিক্ষা ব্যবস্থাটা আজ পর্যন্ত দেখছেন যে এই এত বছরের মানে সেই সম্ভবত 83-84 সাল থেকে এই বাজার, আমাদের বাজার তৈরি হয়েছে, কিন্তু প্রপার গাইডলাইন, প্রপার শিক্ষা এই বাজারে কোনো সরকার কখনোই দেয় নাই। কেননা এই পর্যন্ত এই দেশটাকে কিভাবে লুটপাট করে খাওয়া যায়, কিভাবে মানুষকে, আমাদের সাধারণ জনগণের মাথা বিক্রি করে খাওয়া যায়, জনগণের সম্পদ লুট করে খাওয়া যায়, সেই ধান্দায়, সেই কার্যক্রমেই সরকার পরিচালিত হয়ে আসছে। যার ফলে সবচেয়ে সহজ উপায়ের টাকা লুটপাট করার একটা পন্থা হচ্ছে, সেটা হচ্ছে পুঁজিবাজার। সুতরাং এই লুটপাটকারীরা কখনোই চাইবে না আপনার আমার পক্ষে দাঁড়াতে, এই লুটপাটকারী কখনোই চাইবে না আপনার আমার পুঁজি সুরক্ষা রাখতে। এই যে আমি যে কার্যক্রমগুলো করে আসছি, এই কার্যক্রম উচিত ছিল সরকারের পক্ষ থেকে করা, এই কার্যক্রম উচিত ছিল নিয়ন্ত্রণ সংস্থার আহ, আহ, এই দায়িত্ব নেওয়ার কথা ছিল। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে যে আমরা প্রিভিয়াস হিস্ট্রিতে দেখে আসছি, তারা যখনই এইসব পুঁজিবাজার নিয়ে যখন কাজকর্ম করে বা শিক্ষামূলক কথা বলে, রোড ম্যাপ করে, আসলে ওদের ওই রোড ম্যাপ বলেন, যা কিছু বলেন, সব কিছুই আমাদের এগেনিস্টে, আমাদের সম্পদ লুটপাট করার এগেনিস্টে তারা কাজ করে গেছে। আমি অনেক রোড বা এই যে রোড শোর প্রোগ্রামে অ্যাটেন্ড করেছিলাম এর আগের আহ, 2-3টা যে ইয়ে ছিল, 2-3 জন যারা ছিল এই পুঁজিবাজারের যে নিয়ন্ত্রণ সংস্থার চেয়ারম্যান ছিলেন, দেখেছি বিএসসির চেয়ারম্যানের উদ্যোগে যেসব মিটিং হয়েছে, সেখানে শুধু গাঁজাখুরি গল্প ছাড়া আর কিছুই করা হয় না। আর রোডম্যাপ রোড শোর নামে এই যে বিদেশ ভ্রমণ, এগুলো আমাদের সম্পদ লুট করে বিদেশে পাচার করার একটা নীল নকশা ছিল রোড ম্যাপের নামে। তো সুতরাং আমরা তাদের এইসবগুলোকে তোয়াক্কা না করে, আমরা যেন আমাদের জায়গা থেকে আমরা শিখতে পারি, আমরা যেন আমাদের জায়গা থেকে বুঝতে পারি, এবং কোথায় ইনভেস্ট করলে আমার পুঁজিটা অন্তত সুরক্ষা থাকবে, সেই জায়গাগুলো যদি আমরা নির্ণয় করে ভালো স্টক চয়েস বাছাই করে সেখানে যদি আমরা বিনিয়োগ করি, ইনশাল্লাহ ইনশাল্লাহ আমাদের জয় সুনিশ্চিত, এবং আমাদের এখান থেকে হারানো পুঁজি ফেরত পাওয়া খুবই আহ, কার্যকরী ভূমিকা পালন করবে বলে আমি আশা করছি, এবং হচ্ছে তাই আলহামদুলিল্লাহ। আমি যখন জুন জুলাইতে এখানে জুনের দিকে বা জুনের লাস্ট বা জুলাইয়ের দিকে যখন আমি এই কার্যক্রম শুরু করি, শুরুতে আহ 15-20 জন বা 50 জন এরকম পার্টিসিপেন্টের মাধ্যমে শুরু করি, এবং তখন যারা মোটামুটি ভাবে কিছুটা ধারণা পেয়ে গেছিলেন, এই যে বোরহান ভাই আছেন এখানে, আহ, আহ, টিপু মাহমুদ ভাই আছেন, পপি আপা আছেন, ওই সময় থেকে যারা আমাকে ফলো করেছেন, আল্লাহর রহমতে ওনাদের অনেকেরই 100% রিকভারি হয়ে গেছে। আমার সাথে যারা বিজনেসে অ্যাড হয়েছেন তারাও 100% অনেকের হয়ে গেছে, কারোর 30-40-50-80% প্রফিট হয়ে গেছেন, মানে লস রিকভারি হয়ে গেছেন, অনেকে প্রফিটেও চলে গেছেন। এই যে একটা আহ, কার্যক্রমের মাধ্যমে আমরা যে একটা অবস্থান দাঁড় করতে পেরেছি, এটাই তো আমাদের সবচেয়ে বড় পাওয়া। এর পরবর্তীতে যারাই কিছু কিছু পরবর্তীতে যারা অ্যাড হচ্ছেন, আজকে আমরা যে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি, লাইভ শুরু করলে 150 জন ভাই বোনরা চলে আসেন, 200 পর্যন্ত ছাড়িয়ে যান,
এমনকি আমাদের আমার এই লাইভটা যখন এক মাস ব্যাপী থাকে, এক মাস না, 2-3 দিনের মাথায় দেখি যে 6,000 ভিউ হয়ে গেছেন, 7,000 ভিউ হয়ে গেছেন। এবং আমার লাইভটা আবার আমি আহ, আপনাদেরই প্রয়োজনে, আপনাদেরই উপকারার্থে আমি আবার এটা ইউটিউব চ্যানেলে আমি এটাকে আপলোড করি। ইউটিউব চ্যানেলে যেন সব সময় থাকতে পারে, এবং সব সময় যেন আপনারা বিষয়বস্তুগুলো জানার জন্য আমার লাইভটা যেন আবার দেখতে পারেন। এমন প্রবাসী ভাইয়েরা আছেন বা অনেকে আছেন যারা ফেসবুক ব্যবহার করতে পারেন না, আমার ইউটিউব চ্যানেল থেকে তারা আমার এই তথ্যপাত্রগুলো দেখে নিতে পারেন, বুঝে নিতে পারেন। সেই লক্ষ্যে আমার ইউটিউব চ্যানেলটা সারা বিশ্বের জন্য, আমার এই লাইভটা শুধু বাংলাদেশি যারা অবস্থান আছেন তারা নয়, লন্ডন থেকে, আমেরিকা থেকে, ইটালি থেকে, সৌদি আরব থেকে, দুবাই থেকে, বাহরাইন থেকে, কুয়েত থেকে, কাতার থেকে, সবাই সারা বিশ্ব থেকে আমাকে, আমার এই লাইভটা উপভোগ করছেন। এবং আমাকে পার্সোনালি বাইরে থেকে প্রতিদিনই কেউ না কেউ ফোন করে এসে বলতে, আমাকে জানাচ্ছেন তাদের সুখ দুঃখের গল্পগুলো, বাজারের বিষয়বস্তু জানা ব্যাপারে। আমার যতটুকু ক্যাপাবিলিটি হয় আমি চেষ্টা করি আমার ভাই বোনদের জন্য কাজ করে যাওয়ার। তো অনেক সময় আপনাদের অধিকতর মেসেজের কারণে সবার মেসেজ রিপ্লাই দেওয়া সম্ভব হয় না, বিধায় আমি আন্তরিকভাবে দুঃখিত। এবং এটা আপনারা বুঝে নেবেন যে আমি একা মানুষ। আপনাদের জন্য যে প্ল্যাটফর্মটা ওপেনলি রেখেছি, যেটা সবার জন্য উন্মুক্ত রেখেছি, এইখানে আমি কারো কাছ থেকে এর বিনিময়ে শুধু ভালোবাসা, দোয়া ছাড়া আর কিছুই চাই না। তারপরও আপনারা আমাকে অনেক সময় আহ, সম্মানই দেন, সম্মান করেন, এটা আমার সবচেয়ে বড় পাওয়া। তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে আমরা এবার বাজার সম্পর্কে কথা বলি। আজকে ছুটির দিন আছে, গতকালকেও আমরা বেশ ভালো আলোচনা করেছি। এখন ইন্ডেক্সের বিষয়টা আপনাদেরকে কালকে একটা আহ, একদম চমৎকার ভাবে ধারণা দিয়েছি। আমার এখানে কামাল আছেন, আমার এখানে আছেন আর টেকনিক্যাল যারা জানেন, আহ, 2-3 জন আছেন, ওনারাও সহযোগিতা করেন। আলমগীর ভাই আছেন, বা আরো অনেকে আছেন যারা কোম্পানির ভিতরগত অবস্থান জানেন, যে যে কোম্পানির ভিতরগত অবস্থান জানেন, সেই কোম্পানিগুলোর তথ্যপত্র যখন আমাকে জানানো হয়, সেইগুলো আপনাদের সাথে আবার ডিসকাশন করা হয় যে কোন স্টকটির কি অবস্থান, ভিতরগত অবস্থান আছে, সেই বিষয়গুলো আমরা আলোচনা করি। মুজিবুল হক ভাই, ওয়ালাইকুম আসসালাম। তো গতকালকে আমরা একটা আইবিপি সম্পর্কে, দেখুন আইবিপিটা আমি আরো 2-3 মাস আগ থেকেই বলে আসছি যে আইবিপিটা একটা ভালো প্লে করবে। এখন আইবিপির গতকালকে যে বোর্ড মিটিং হয়েছে, সেই বোর্ড মিটিং আছে আলহামদুলিল্লাহ, আহ, কিশোর কুমার দাদা। তো তখন আমরা এই আইবিপির সম্পর্কে যে আলোচনা করেছি, বাজারের পরিস্থিতির কারণে যদিও একটু আহ, নিম্নমুখী আছে, কিন্তু বর্তমান গতকালকে তাদের যেই আলোচনা হয়েছে, সেই আলোচনার তথ্যপাত্র যা কিছু আমাকে জানানো হয়েছে, এক ভাই, উনিও আমার লাইভ দেখেন, হাবুল মৃদা ভাইয়ের এলাকার মানুষ, একই সাথে একই হাউসে ট্রেড করেন। উনি আমাকে ফোন করে বলছেন, ভাই আপনি ফ্রি থাকলে একটু ফোন দিয়েন। ট্রেড আওয়ারে বলেছিলেন, তো আমি বলছি যে ফ্রি হলে আপনাকে ইনশাল্লাহ আল্লাহ রহমতে আপনাদেরকে আহ, আপনার সাথে যোগাযোগ করব। পরবর্তীতে আমি ওনাকে ফোন দেওয়ার পরে, মিজানুর রহমান ভাই আছে আলহামদুলিল্লাহ। তো পরবর্তীতে ফোন দেওয়ার পরে আমাকে আইবিপির ডিটেলস জানিয়েছেন, সেটা আহ, গতকালকে আপনাদের সাথে আলোচনা করেছি। সেই জায়গায় যে কথাটা বলা হয়েছে যে তাদের যেই, আমি আরো 3 মাস আগে যেই কথাগুলো আপনাদেরকে উপস্থাপন করেছিলাম যে তাদের আফগানিস্তানের সাথে একটা চুক্তি হয়েছিল, কিন্তু গতকালকে তথ্যপত্রতে জানতে পারলাম শুধু আফগানিস্তান না, ভিয়েতনাম, কম্বোডিয়া সহ আরো কয়েকটা দেশের তাদের এই ঔষধগুলো আহ, রপ্তানি হচ্ছে। তো রপ্তানির মধ্যে অলরেডি অলরেডি আফগানিস্তান, ভিয়েতনাম, কম্বোডিয়া সহ আরো আরো 2টা দেশের নাম বললো, অলরেডি রপ্তানি হয়ে গেছে, শিপমেন্ট হয়ে গেছে। আর আরেকটা বিষয়, যে কারণটার, যে মূল সমস্যাটার কারণে আইবিপিটা মানে উপরের দিকে যেতে পারছে না, সেটা হচ্ছে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের সাথে আইবিপির টোটাল লেনদেনটা হয় এই ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের আহ, মাধ্যমে। আর আপনারা জানেন যে ইসলামী ব্যাংকটা, এই যে পারভেজ ভাই চলে আসছে, তো ইসলামী ব্যাংকটাও, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক জানেন যে মার্জ করার কারণে, তাদের মূলধন ঘাটতির কারণে বিভিন্ন কোম্পানির টাকা পয়সা দিতে পারছে না। যেটা একবার আপনাদেরকে বলেছিলাম যে আপতা বটো কেন ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট করতে পারে না,
সব ব্যাংকে থেকে ডিভিডেন্ড ডিসবার্সমেন্ট হয়েছে, কিন্তু এসআইবিএল এর টাকাটা তাদের আটকা ছিল। আমি তখনও বলেছি যে আপ্তাবটো সেম এটার ডিভিডেন্ড ডিসবার্সমেন্টের নিউজটা আসবে। এক মাস পরে হলো নিউজটা এসেছে, এবং আমরা সেখান থেকে প্রফিট করেই বের হয়েছি আপ্তাবটোতে। সেম অ্যাজ ইট ইজ এই আইবিপিটা, ইন্দো বাংলা ফার্মাটা, যদিও আজ একটু সময় নিচ্ছে, প্রায় 2 মাসের উপরে হয়ে গেছে আইবিপিতে যারা আটকা পড়ে আছেন, উপর বিশেষ করে 13-14 টাকা যারা কিনেছেন, অথবা এই লেভেলেও যারা কিনেছেন, এইটাও আমি আপনাদেরকে বলেছি, এইটার ইনশাল্লাহ আল্লাহ রহমতে এই স্টকটিরও আপনাদেরকে ডেস্টিনেশন বলে দিয়েছি, ধাপে 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 কোথায় যাবে। তো সেটাও বলছি যে এই আইবিপিটা ইনশাল্লাহ যে পজিশনটা নিয়েছে, যে অবস্থানটা নিয়েছে, এখান থেকে প্রথম ধাপটা যেই 14-15 টাকা, এটা ইনশাল্লাহ পার করে ফেলবে। তাদের যেই নিউজটা দিয়েছে, ইভেনচুয়ালি আপনাদেরকে যে রেটটার কথা বলেছি যে 18 টাকার ঘরটা, এই 18 টাকার ঘরটা যদি 1 মাসও লাগে বা একটু সময়ও লাগে, সেখানে যাবে ইনশাল্লাহ। আহ, সেখানে যাবে। আহ, ইমরান ভাই, সাউন্ডটা অন্যান্য সবাই ক্লিয়ার শুনতে পারছেন কিনা একটু আমাকে জানাবেন। আহ, গাজী ইমরান ভাই সাউন্ডটা একটু কম শুনতে পারছে, আপনি আগে একটু মোবাইলের ভলিউমটা চেক করে নিন। একটু বের হয়ে আবার ঢুকে দেখেন যে ঠিক আছে কিনা। হয়তোবা আপনার ওখানে আমি এখানে আমার ভলিউমটা একদম ওকে আছে, এখানে ফুল ভলিউম দেওয়া আছে, এবং সাউন্ডটা সবার সবার কাছে সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা একটু জানাবেন। আমার ইমরান ভাই একটু কম কম ইয়ে হচ্ছে, সাউন্ডটা হচ্ছে, তো একটু দেখেন। আহ, তো আইবিপিটা ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনারা যদি একটু গভীরভাবে ধরে রাখতে পারেন, একটু ধৈর্য সহকারে রাখতে পারেন, এই 13-14 টাকা তো অনায়াসে চলে যাবে। এরপরেও ফাইনাল ডেস্টিনেশন সেটা 18 থেকে 20 টাকার দিকে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, সাউন্ড ক্লিয়ার আছে। তাহলে ইমরান ভাই আপনার একটু মোবাইলটা একটু চেক করে নেন। সবার, হ্যাঁ, এই যে সাউন্ড ওকে আছে সবার ওখানে। তো আইবিপির ব্যাপারটা আপনাদের এখন ক্লিয়ার। তো নাহি ক্যাপের কথা বলছেন, নাহি ক্যাপ নিয়েও আমি আলোচনা করেছি। নাহি ক্যাপটা এখন যে পজিশন আছেন, যে অবস্থান আছে, এই শেয়ারটাও ভালো একটা অবস্থায় আছে। 18 টাকা মাঝখান দিয়ে এটা 13 টাকা 14 টাকা আসছে, সেখান থেকে এই 17 টাকার ঘরে গিয়ে একটা সাপোর্ট নিয়েছে। এবং তো সাপোর্ট যেহেতু নিয়েছে, আপনার এই নাহি ক্যাপ নিয়ে এত ভাবনার কোনো কিছু নাই। অন্তত পক্ষে যেইখানে আছে এখান থেকে 21 টাকার ঘরটাতে যাবে, 20 থেকে 21 টাকার ঘরে যাবে। ঠিক আছে। তো ইনশাল্লাহ সাউন্ড ক্লিয়ার আছে। হয়তো দু একজনের মোবাইলে একটু সমস্যা আছে। আপনারা একটু আপনাদের মোবাইলটা একটু ইয়ে করে নেন। মোশারফ ভাইও চলে আসছেন, ওয়ালাইকুম আসসালাম। ইব্রাহিম ভাইও চলে আসছেন। ঠিক আছে, এই যে রাকিবুল ভাই চলে আসছে, সাউন্ড ঠিক আছে। তো এবার আসে নাহি ক্যাপের কথা, যেটা বললাম, যাদের কাছে নাহি ক্যাপ আছে, ভালো একটা অবস্থান দাঁড় করিয়েছে। এবং আপনারা দেখবেন যে সাউন্ড একটু হ্যাঁ, দু একজনের মোবাইলে একটু ইয়ে আসছে। আমার এখানে সাউন্ডটা সব দিকেই ঠিক আছে, ভলিউমও ঠিক আছে। আচ্ছা, এখন একটু চেক করে দেখেন, আমি একটু কানেকশনটা ঠিক করে নিয়েছি। তো এখানে নেটওয়ার্কও একদম ক্লিয়ার আছে, সবকিছু ক্লিয়ার আছে। সবাই শুনতে পাচ্ছেন। হয়তো কিছু কিছু জায়গায় দু একজনের একটু সাউন্ডের একটু ইয়ে আসছে, ইকো প্রবলেম আসছে। এটা সম্ভবত নেটওয়ার্কের কারণে হতে পারে। আজকে জানেন যে আহ, আপসী নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা হয়েছে ঢাকা শহরে, একটু নেটের একটু ইয়ে আছে। আহ, তারপরও হয়তো বা সাউন্ড ক্লিয়ার আছে। অনেকে, ম্যাক্সিমামই সাউন্ড ক্লিয়ার আছে। দু একজন ভাইয়ের সাউন্ডটা একটু হয়তো মোবাইলের কারণে একটু, হ্যাঁ, এই যে ইয়াসির ভাই বলছে সাউন্ড ঠিক আছে। আচ্ছা, আসেন নাহি ক্যাপ নিয়ে যে পজিশন আছে, এখান থেকে অন্তত 21 থেকে 22 টাকা, 20, 21, 22 টাকার দিকে যাবে, নিশ্চিত থাকেন। এটা কোনো ভয়ের কারণে একটা জায়গার মোটামুটি আহ, শক্ত অবস্থানে ধরে ফেলেছে। তো আশা করছি এখান থেকে ইউটার্ন আসবে।
ঠিক আছে। এবার আসেন নাহিক অ্যাপের পরে আরেক ভাইয়ের যেটা ছিল রিকোয়ারমেন্ট সেটা আহ, এটা আচ্ছা। তো এখন রহিম টেক্সটাতে যাই, একটু রহিম টেক্সটাতে যাই। আপনারা বলে আসছি, 1 মাস যাবত বলে আসছি, আপনারা একটু ইন্স্যুরেন্স সেক্টর দিকে একটু মনোনিবেশ দিবেন। আর ইন্স্যুরেন্স সেক্টরটাতে এখন যারা ইনভলভ হচ্ছেন ইন্স্যুরেন্স সেক্টরটা, এই ইন্স্যুরেন্স সেক্টরের কিন্তু একদম মুখোমুখি অবস্থানে চলে আসছে রান করার জন্য। সুতরাং আপনারা একটু বুঝে শুনে আপনাদের ইন্স্যুরেন্সগুলো ডেলিভারি দিবেন বা ছাড়বেন, এবং বুঝে শুনে। কেউ হুট করে অন্য কোনো স্টকের খবর বা গুজবের খবরে পা দিয়ে কিন্তু আপনারা আপনাদের হাতের শেয়ারগুলো ছাড়বেন না। জানেন যে যখন বাজার পতন শুরু হয়েছিল আহ 5,600 থেকে, যাদের কাছে ভালো ভালো স্টক ছিল, সাপোর্ট লেভেলের স্টক ছিল, একটা ফান্ডামেন্টাল জায়গার স্টক ছিল, আমি সবাইকে আহ, যে সাহসিকতার সাথে বলে আসছিলাম এবং অভয় দিয়ে আসছিলাম যে আপনাদের হাতে থাকা শেয়ার কেউ লসে বিক্রি করবেন না। আল্লাহ রহমতে যারা যারা ধরে রেখেছেন তারা সবাই কিন্তু কম বেশি, কেউ কিনা দাম পেয়েছেন, কেউ প্রফিটও পেয়েছেন, এরকম বহু স্টকের সামনে নিয়ে এসে আপনাদেরকে দেখিয়েছি। এখনো বলছি যে ইন্স্যুরেন্স এবং ফাইন্যান্স আর কিছু কিছু ব্যাংক আপনারা এই মুহূর্তে কেউ হাতছাড়া করবেন না। বিশেষ করে ইন্স্যুরেন্স, জেনারেল ইন্স্যুরেন্স, ইন্স্যুরেন্স বলতে জেনারেল লাইফ সেক্টর না, জেনারেল ইন্স্যুরেন্স। তো জেনারেল ইন্স্যুরেন্স গুলো আপনারা এখন যদি পারেন, যেগুলো বটম সাইডে আছে সেগুলোকে একটু কালেকশন করতে। এর মধ্যে প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, তারপরে আইসিআইসিএল, বিএনআইসিএল, তারপরে এটা ম্যাগনা ইন্স্যুরেন্স, এই ইন্স্যুরেন্স গুলোর দিকে একটু জোরদার নজর দেন, কেননা এগুলো এখনো বটম সাইডে আছে। আপনারা জানেন যে আমরা ক্রিস্টাল ইন্স্যুরেন্স নিয়ে আলোচনা করেছিলাম 44 টাকায়, এখন 57-58 চলে গেছে, বেশ একটা ভালো গ্যাপে চলে গেছে। তো যেহেতু এটা একটা বড় গ্যাপে চলে গেছে, এটা আমাদের ক্ষুদ্র বিনিয়োগকারীদের জন্য এটা একটু আউট অফ রেঞ্জে চলে গেছে। সুতরাং আমরা সবসময় চেষ্টা করব রেঞ্জের ভিতরে থাকা শেয়ারগুলো যেগুলো এখনো পর্যন্ত বাড়েনি। মনে রাখবেন, যখন সেক্টর ওয়াইজ প্লে আসবে, এই প্রত্যেকটা স্টক 20, 30, 50 টু 100% পর্যন্ত প্রফিট দেওয়ার মতো ইন্স্যুরেন্স এখনো বটম সাইডে পড়ে আছে। এই আহ, আহ, জাভেদ ভাই, আপনি ব্র্যাক ব্যাংকের কথা বলছেন। ব্র্যাক ব্যাংক কিন্তু আপনাদেরকে কালকে আমি লাইভে বিশেষ কিছু টিপস দিয়েছি। সেটা হচ্ছে স্টকগুলো যে স্টকগুলো, হ্যাঁ, পুরবি জেনারেল ইন্স্যুরেন্সটা জেড থেকে এতে আসছে, এটারও একটা সম্ভাবনা রয়েছে, এবং পুরবি জেনারেলটা অনেক নিচে পড়ে আছে, এটাও আপনারা দেখতে পারেন। পুরবি পুরবি জেনারেল ইন্স্যুরেন্সে দেখায়। তো ব্র্যাক ব্যাংকের সম্পর্কে আমি বারবার বলে আসছি যে ব্র্যাক ব্যাংকটা ডাবল প্যাটার্নের শেয়ার, ডাবল গেম করেছে। এইবার যেই ব্যাংকগুলো জুলাই আগস্টের দিকে বড় ধরনের প্লে করেছে, ওই ব্যাংকগুলো ওইভাবে গেম করবে না। ঠিক আছে? তো ওইভাবে যদি গেম না করে, তাহলে আপনাকে দেখতে হবে যে ব্র্যাক ব্যাংকের ছাড়া, যেমন আমি উত্তরা ব্যাংকের কথা বলেছি, তখন 21 টাকা ছিল, এখন 22 টাকা 70 পয়সা। উত্তরা ব্যাংকটাও আরো ভালো হবে। আহ, এই এটা আপনার উত্তরা ব্যাংকের পাশাপাশি আরো কয়েকটা ব্যাংকের কথা বলেছি। শাহজালাল ইসলামী ব্যাংকটাও দেখতে পারেন, এটাও ভালো হবে। তারপরে যারা ব্যাংক পছন্দ করেন, শাহজালাল ইসলামী ব্যাংক, উত্তরা ব্যাংক, তারপরে সাউথ ইস্ট ব্যাংক, ব্যাংক এশিয়া এবং ওয়ান ব্যাংক, এইগুলো দেখবেন। মিডল্যান্ড ব্যাংকটার কথাও বলেছি যে বেশ ভালো ফ্লাকচুয়েশন হয়েছে। মিডল্যান্ড ব্যাংকটা যদি যত দূর পারেন, মিডল্যান্ড ব্যাংকটা সর্বোচ্চ 20 টাকা 22 টাকা পর্যন্ত, বা একদম হাইয়েস্ট যদি যায় 24 টাকা পর্যন্ত এটা গেলেও যেতে পারে, প্যাটার্নটা দেখে বলছি। তবে এর চেয়ে ভালো ভালো স্টক রয়েছে। এবার যদি ভালো কোনো প্লে করে, আমার যেটা ধারণা এবং অবস্থান থেকে বলছি যে উত্তরা ব্যাংকটার দিকে আপনারা যারা ব্যাংক লাভার আছেন ওই দিকে চিন্তা ভাবনা করতে পারেন, উত্তরা ব্যাংকটা। আর এছাড়াও আছে সাউথ ইস্ট ব্যাংক আছে, ওয়ান ব্যাংক আছে, শাহজালাল ইসলামী ব্যাংক আছে, আলারাফা ব্যাংক আছে, এই ব্যাংকগুলো কিন্তু বেশ আহ, ভালো অবস্থানে যাবে। ধন্যবাদ হাবুল মৃধা ভাই। তো এখন পুরবি জেনারেল ইন্স্যুরেন্সটা দেখেন,
এইটার যদি আমি বটম সাইডটা ধরি তাহলে কত হয়? 16 টাকা। আছে কত? 19 টাকা। 16 থেকে 19, 16 টাকা। বিষয়টা ম্যাটার করে না এই কারণে এটা জুন মাসের 16 টাকার ঘরে ছিল, যেটা যখন বাজার একদম তলানিতে আসছে সেই প্রাইসটাকে আমরা না ফলো করে আমাদেরকে যদি একটা বেস ধরতে হয়, তাহলে ধরতে হবে কোন জায়গাটা? এই দেখেন, এই জুন মাসের আগে পর্যন্ত, বিশেষ করে আহ, ফেব্রুয়ারি মাসটাতে, যেই টাইমটাতে এটার ভালো একটা অবস্থান ছিল, সেই জায়গাটাকে আমাদেরকে ক্যালকুলেশনে আনতে হবে। আহ, সেই জায়গাতে ক্যালকুলেশনে আনতে হবে। ঢাকা ব্যাংকটার বিষয়টা, এটার মালিক জানেন মির্জা আব্বাস সাহেবের। এখন আহ, এটাও একটা বাজারের একটা প্লে রোলের শেয়ার। ঢাকা ব্যাংকটা দেখবো কোথায় পজিশন আছে, যদি ভালো অবস্থান থাকে সেখানে আমরা দেখব। ঢাকা ব্যাংকটাও বেশ ভালো ইয়ে আছে। তো সেটা আমাদেরকে আমরা আলোচনায় আনবো। তো পূরবী জেনারেল ইন্স্যুরেন্সটা, এই যে যে জায়গাটা, এটা কিন্তু এখনো পর্যন্ত, যেহেতু তাদের এখন সিজন আসছে, ইভেন এদিকে হিস্টোগ্রামের বার বলছে যে সে আপের দিকে যাওয়ার জন্য আছে। আবার এটার আরেকটা পজিটিভ কথা যেটা আছে, যে সে জেডে ছিল, জেডে থেকে এতে আসছে। তার মানে তার ভিতরে পজিটিভ অনেক কিছু আছে। যেহেতু পজিটিভ অনেক কিছু আছে, আহ, এটাও আমরা কিন্তু দেখতে পারি। ঠিক আছে। আলহাজ নিয়ে যে কথাটা, আমি গতকালকেও আলহাজের একটা বিষয় আলোচনা করেছি, যে আলহাজটা অলরেডি একটা গেম বলতে, ও ডিভিডেন্ডটা ডিক্লারেশন দিয়ে এখানে একটা ডেলিভারি দিয়ে দিয়েছে। আমি আমার হাউজের একজনের ছিল, আমি বলেছি যে প্রফিটটা মাস্ট বি টেকিং করার জন্য বলেছি, বাট ওই যে ওভার গ্রিডি, যেহেতু উনি আমার সাথে না, প্লাস আমার লাইভেরও না, উনি হাউজের এক ক্লায়েন্ট। আমি হাউজের ম্যানেজার এবং ট্রেডারকে বলেছি ওনাকে বলেন, কারণ আমি যদি ওনাকে একটু উপকার করতে পারি, ওনার রুহের দোয়াটাও তো পাবো। আমি বললাম যে প্রফিটটা নিয়ে নেওয়ার জন্য, তখন 150-55 টাকা লেভেল চলছে, কিন্তু উনি ওভার গ্রেডি হয়ে গেছেন, তখন আর আমি আর কিছু বলিনি। কারণ যার যার স্টক, তার একটা চিন্তাধারা যদি না থাকে মাথায়, যদি তার কাজ না করে, সেটা আমি বারবার বলাটা এটা একটা অপরাধের মধ্যেও পড়ে। সুতরাং আমার জায়গা থেকে, আমার মানবিক দিক থেকে আমি ট্রেডারকে বলেছি। ট্রেডারও ওই ক্লায়েন্টকে ফোন দিয়ে আলহাজের কথা জিজ্ঞেস করেছিলেন, 10 টাকা না 15 টাকার উপরে গ্যাপ ছিল, কিন্তু নেননি। অলমোস্ট এখন লসে পড়ে গেছেন। এই যে উপস্থিত আপনার সিদ্ধান্ত নেওয়া, উপস্থিত আপনাকে প্রফিট টেকিং করা, এই জিনিসটা যতদিন পর্যন্ত আপনাদের ভিতরে কাজ না করবে, আপনারা যদি সেই জায়গা থেকে স্ট্রংলি যদি আপনারা কাজ না করতে পারেন, তাহলে কিন্তু এই বাজারে যত শিক্ষা কার্যক্রমই শিখাই না কেন, বলি না কেন, বুঝাই না কেন, এটাতে আহ, যারা বুঝবেন না তাদের কোনোই কিছু আসবে না। আপনাদেরকে সবসময় বলি, অল্প পুঁজি, অল্প রুজি, অধিক খুশি। আমরা এই প্রতিপাদ্য, যেহেতু আমরা ক্ষুদ্র বিনিয়োগকারী। দেখুন, আপনি একটা স্টক, আপনার মাথায় হয়তো কেউ না কেউ ঢুকিয়ে দিয়েছে যে এই শেয়ারটা 150 যাবে, 200 যাবে, 300 যাবে। এই যে একটা মাইন্ডের ভিতরে আপনাকে গেঁথে দেওয়া হয়েছে যে এই শেয়ারটা অমুক জায়গায় যাবে, তো আপনি কি করতেছেন? সাপ্লাই জোনে গেলেও আপনি প্রফিট টেকিং করতেছেন না, না এটা আরো যাবে, না এটা আরো যাবে, অমুকে বলছে ওই বিএনপি ক্ষমতা আসলে এটাতে 300, 1000-এ নেবে, আওয়ামী লীগ যদি আওয়ামী লীগের বিচার হয় তাহলে এটা 2000 যাবে। এই যে একটা ভুল কনসেপশন, আপনাদেরকে যে মেমোরিতে মিসগাইডেড করা হচ্ছে, সেখান থেকে আপনাদেরকে বারবার আমি বলে আসছি, বেরিয়ে আসেন। আপনি বেরিয়ে না আসতে পারলে কিন্তু আপনি সেখানে আটকা পড়ে গেলে সেখান থেকে কিন্তু কিছুই অর্জন করতে পারবেন না। যেমনটি আমি এই আলহাজের ব্যাপারে যখন বলা হয়েছিল, কিন্তু ওই ভদ্রলোক আরো ওভারগ্রিডি হয়ে গেছে, ভাবছে যে এটা তো গেমলিং শেয়ার, এটা এই হবে সেই হবে। কেন? এবার দেখেন যে গত পরশুদিন আলহাজের ডিক্লারেশনের তো দেওয়ার পরে যে ক্যান্ডেলটা তৈরি হয়েছে, সেখানে যারা অত্যন্ত বুদ্ধিমানের লোক, তারা এই জায়গাটাতে সেল দিয়ে প্রফিট টেকিং করে ফেলেছে। কেন করেছে? এইটা দেখেন, এই যে এইদিকে গত বছর, এই বছরের সেপ্টেম্বরের দিকে যে জায়গাটাতে গেছে, এইখানে তো অনেকে আটকা পড়ে আছে। তো তারা যখন এই শেয়ারটা বেচার সুযোগ পাইছে, সে কি আর আপনার দিকে চিন্তা করবে যে আপনি ভাবতেছেন 200 টাকা যাবে, না ওই লোক ভাবতেছে 200 যাবে, আমিও ভাবি 200 টাকা যাবে? এইটা কখনো
কেউ করে না। যারা বুদ্ধিমান লোক তারা তাদের প্রফিট হোক কিনা দাম হোক, যদি উপরে আটকা থাকে কিনা দামের লোকরাও চেষ্টা করে যে বেরিয়ে অন্য কোনো দিক থেকে কিছু অর্জন করা যায় কিনা, সেই চেষ্টাটা করে। এই বুদ্ধিমান লোক এই বাজারের মধ্যে 5%, আর আমরা নির্বুদ্ধিতার পরিচয় দেই 95%। যেমন ইয়াসির আরাফাত ভাই কালকে আমাকে ফোন করে বলছে যে আমি কি তাল্লুর প্রফিট নেব কিনা। তা আমি বললাম যে ভাই এটা সাপ্লাই জোন আছে, এইখানে কেন আপনি নেবেন না, ইনস্ট্যান্ট ডিসিশন নিয়ে সেল করে দিয়েছে, এটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আমাকে মানে জিজ্ঞাসা করারও প্রয়োজন নাই যে আহ, বেচবো কিনা, কেননা আমার যে শিক্ষা কার্যক্রমের যে জিনিসটা বলে আসছে সেইখানেই কিন্তু আপনাদেরকে বলে দিয়েছে যে কোথায় প্রফিট টেকিং করতে হয়, কিভাবে প্রফিট টেকিং করতে হয়। সেই জায়গা থেকে উচিত যেটা এখন আলহাজ যেটা আছে এটা অলরেডি আপনারা জানেন এটার ইপিএস টিপিএস তেমন একটা ভালো না, এটার অবস্থানও বেশি ভালো না। তো ভাই এই খান ব্রাদার্স নিয়ে আর কত বলবো, খান ব্রাদার্স এর ফিউচার আরো নিচে ভাই। এটা এখন বাজারে তালে তালে 2-1 টাকা বাড়লেও এই শেয়ার 26, 27, 28 টাকা দিয়ে চলে আসবে নেক্সট টাইম। এটা আরো নিচে আসবে। আলহাজ বলেন আরো অনেক কিছু, এই যে সিপাল সিপাল আহ, সহজে গেম হবে না। ওয়ালাইকুম আসসালাম বাবু ভাই, আজিজুর রহমান বাবু ভাই, রাজশাহী থেকে। তো আমার এই জায়গাগুলোতে যে বিষয়গুলো ধরেন, আহ, খান ব্রাদার্স এর কথা বলেছি, আনোয়ার গ্যালভানাইজিং বলেছি, এগুলা থেকে বিরত থাকুন, দূরে থাকুন। প্রতি লাইভে কেউ না কেউ প্রশ্ন করছেন, আমি না দেখে আপনাদেরকে আলোচনাগুলো করে আসছি। কেননা এটা আমি আজকে থেকে না, আরো 3 মাস আগ থেকে এগুলো থেকে, যখন এগুলো হাই রেঞ্জে ছিল, আমি ফিউচারে বলে দিয়েছি যে এইগুলো এই লেভেলে আসে। দেখেন আজকে সেই পথেই চলে আসছে, চলে যাচ্ছে। আবার যেগুলোর কথা বলতেছি ফিউচারে কোথায় কোথায় যাবে, যেমন ইসলামী ফাইন্যান্স, পেনিনসুলা, তাল্লু, এই জাতীয় যত শেয়ারগুলো আছে এগুলোর কথা আপনাদেরকে বলে আসছি সেই 3 মাস আগ থেকে। এখন দেখেন 3 মাসের ভিতরে এইগুলা কোথায় কোথায় চলে যাচ্ছে, কোথায় যাবে। এই যে উপর থেকে নিচে আসার যে গল্পগুলো বলি, প্রিভিয়াসে বলেছি সেগুলো আসছে, আবার প্রিভিয়াসে যেগুলো উপর দিকে যাবে বলছি সেগুলো উপর দিকে যাচ্ছে। সুতরাং আপনারা এই থিমগুলো ধরেও যদি সেই স্টকগুলোর ভিতরেও যদি আপনারা একটু প্লে রোল বাই সেল করেন, সেখানে তো আপনাদের আর কোনো টেনশন করার কিছু নাই। সারা বাজারের স্টক খোঁজার তো দরকার নাই। 10 থেকে 15টা 20টার ভিতরে যদি আপনি একটু সুন্দর সুন্দর করে ঘুরে ঘুরে দেখেন, তাহলে তো আর কিছুই লাগে না, আর কিছুই লাগে না। সুতরাং কেন এই যে একটা ফরচুন শুজ, তারপরে আমি বেস্ট হোল্ডিং এবং লঙ্কা বাংলা, এই তিনটার ব্যাপারেও গভীর আলোচনা করে বুঝিয়ে দিয়েছি যে এই শেয়ারগুলোর যে পরিস্থিতি, যেমন বেস্ট হোল্ডিং এর কথা বলেছি, যেটা কি জালিয়াতি হয়েছে, প্লেসমেন্ট শেয়ার নিয়ে জালিয়াতি হয়েছে, তাদের বিভিন্ন ধরনের জালিয়াতির কারণে আজকে শেয়ারটা আর উঠতে পারছে না। সেম অ্যাজ ইট ইজ আরো কয়েকটা শেয়ারের, যেমন এসপি সিরামিক, তারপরে আপনার এসপি সিরামিক, এবং এসালম, আরেকটা হচ্ছে খুলনা প্রিন্টিং, এই তিনটা নিয়েও বলে আসছি যে এইগুলাও প্রিভিয়াসে ফেব্রুয়ারি মাসের দিকে এগুলো হিউজ পরিমাণে গেম হয়েছে। এখন এইটার আর বেশি একটা মুভমেন্ট আসবে না। একটা শেয়ার যখন দ্বিগুণ তিনগুণ প্লে হয়ে যায়, ওই শেয়ারটা কিন্তু সহজে আর নড়াজ, হ্যাঁ বাজারের রানের সাথে আটানা 1 টাকা 2 টাকা গ্যাপ হয়, সেটা একটা ভিন্ন বিষয়। কিন্তু আপনি ওইসব শেয়ার থেকে যদি একটু একটু দূরে থাকেন, একটু সচেতন থাকেন, একটু যদি সজাগ থাকেন, ভালো ভালো শেয়ার তো আপনাদেরকে প্রতিনিয়ত দেখিয়ে আসছি। ধরেন আমি আইসিআইসিএল 22 টাকা থেকে বলেছি একবার, 25 টাকা গেল, এরপর আবার 21 টাকা থেকে বলেছি, 24 টাকা গেল। প্রফিট তো ছোট ছোট করে দিচ্ছে। আর আমরা যেহেতু ক্ষুদ্র বিনিয়োগকারী, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী, আমাদের তো লোভের জায়গায় পা দেওয়াটাই আরেকটা বিপজ্জনক জায়গা। তথাপিও অনেকে দেখেছি যে খুব তাড়াতাড়ি বড় লোক হতে চায়, খুব তাড়াতাড়ি, মানে ওভার গ্রিডি যে এক্ষুনি আমাকে এটা করতে হবে, কিনতে হবে, এই জিনিসগুলোর দিকে তাকিয়ে অনেকে এখনো পর্যন্ত পথভ্রষ্ট হয়ে আছেন। ইভেনচুয়ালি আমার লাইভেও দেখছেন তারা। যেমন এই যে খুলনা প্রিন্টিং, একজনে, আমি এত সতর্ক করার পরও 60 টাকা থেকে 20 টাকা উঠলো, তখন গিয়ে এন্ট্রি দিছে। আরো কি কি মানে যত বাড়ে তত কিনে। এই বোকামির ফলশ্রুতি এখন মনে হয় 16 টাকার ঘরে আছে, ঠিক আছে। তো রহিম ট্যাক্সটা যে জায়গা বলছি, এটা তো দেখাইলাম রে ভাই, ডাউন ট্রেন্ডে আছে। এই যে দেখছেন এখানে একটা ডেলিভারি দিয়ে আসছে কবে,
পঁচিশে 23শে ডিসেম্বরে এখানে একটা ডেলিভারি, বড় ধরনের ডেলিভারি গেছে, এখন নিচে আসতেছে। এইটা নিচে গ্যাপও আছে, 211 টাকা একটা গ্যাপ আছে, ঠিক আছে, এবং ডাউন ট্রেন্ডের দিকে আছে, ডাউন ট্রেন্ডের দিকে আছে। তো যেহেতু ডাউন ট্রেন্ডের দিকে আছে এবং এই শেয়ারটা অলমোস্ট যদি আসে 210 টাকার দিকে আসবেন, ডাউনে আসতেছে এবং হিস্টোগ্রামের বার একবার যদি রেডে রেডে ঢুকে যায় তাহলে আরো বেশ সময় নিয়ে ফেলবে। আর সমূহ সম্ভাবনা আছে আগামীকাল থেকে বাজার একটা ভালো প্লে রোল করবে। যদি ভালো প্লে রোল করে আপনারা মনে রাখবেন এই লো পেড আপ এই কয়েকদিন যা খেলা খেলছে এগুলো একটু স্লো হবে, তবে সব লো পেড আপ হবে না। আচ্ছা, মুন্নু অ্যাগ্রোর কথা বলতেছেন, মুন্নু অ্যাগ্রোটা আমরা একটু দেখি। দেখেন প্রত্যেকটা, খেয়াল করেন আমি একে একে দেখাচ্ছি। রহিম টেক্স ডাউন ট্রেন্ড, মুন্নু অ্যাগ্রো ডাউন ট্রেন্ড, ঠিক আছে। তারপরে ফাইন ফুডটা দেখি, FINE, ফাইন ফুডটা আমরা দেখি। ফাইন ফুডটা এটাও ডাউন ট্রেন্ডে, এটাও ডাউন ট্রেন্ডে। এই যে দেখেন হিস্টোগ্রামের বা রেডের দিকে ঢুকতেছে এবং খুব জোরপূর্বক ধরে রাখছে, এটা বোঝা যাচ্ছে, এবং একই জায়গায় রেখে রেখে সাপ্লাই হচ্ছে এরকম একটা অবস্থানে আছে। এবার দেখেন এইটাও ডাউন ট্রেন্ড, এই হিস্টোগ্রামের বার ম্যাক ম্যাকডি বলেন MACD বলেন, আবার এদিকে RSI 84, তার মানে এটাও ঝুঁকির মধ্যে আছে, এটাও ডাউন ট্রেন্ডে। তাহলে তিনটা দেখাইলাম ডাউন ট্রেন্ডে। আলহাজও লো পেড আপ, সেটাও ডাউন ট্রেন্ডে। আরো কিছু শেয়ারের ডাউন ট্রেন্ডের শেয়ার দেখি, কি কি শেয়ারগুলো আছে ডাউন ট্রেন্ডে, সেগুলো আমরা ফলো করি। আচ্ছা, এরপরে যাই আমরা, এবার পজিটিভের কিছু একটু দেখি। আলহাজের এই কিছুক্ষণ আগে আলোচনা করলাম, আলহাজ ডাউন ট্রেন্ডে। তো এখন আবার কিছু কিছু জিনিস দেখি, যেমন আচ্ছা, আহ, যেটা আলোচনা নিয়ে আসছিলাম যে আহ, এবার লো পেড অ্যাপের মধ্যে কোন কোন শেয়ারগুলো আপনাদেরকে সামনে পয়সা দিবে বা ইয়ে করবে। মনস্পুলটা দেখি, মনস্পুলটা আহ, কোথায় আছে। এই দেখেন মনস্পুল আপ ট্রেন্ডে, খেয়াল রাখেন, নোট করেন, আপনাদের খাতা কলম নিয়ে নোট করেন। মনস্পুলটা ইয়ে করেন। সাইপ পাওয়ার টেক গতকালকে আমি আলোচনা করেছি আমার ওই যে স্টকের ইয়েতে, 10টা স্টকের মধ্যে আমি সেই আলোচনাটাও দিয়েছি, আপনার ইউটিউবে দেখে নেবেন যেগুলো দেওয়া হয়েছে সেগুলো নিয়ে। গতকালকে যেগুলো আলোচনা করা হয়েছে সেগুলো না নিয়ে নতুন নতুন যেগুলো আছে এগুলোতে কথা বলি, তাহলে যাদের কাছে আছে তারা উপকৃত হবে। আর যেগুলা আগামীর আহ, সম্ভাবনাময় স্টক সেগুলো নিয়ে আমি আলোচনা করব, সেগুলো আলোচনা করলে আপনারা সবাই উপকৃত হবেন, ঠিক আছে। এই দেখেন এই একটা আপ ট্রেন্ডের জন্য বা সামনের গেমের জন্য প্রস্তুত হচ্ছে, সেটা হচ্ছে আহ, এই মনস্পুলটা একটা দেখেন। আচ্ছা, জেমিনি সি ফুডটাও যেহেতু লো পেড আপ, জেমিনি সি ফুড, জেমিনি সি ফুড এটাও একটু দেখি যে এটার কি পজিশন। জেমিনি সি ফুডটা একটা বেশ কালেকশন কমপ্লিট করে উঠার চেষ্টা করছে এবং গতকালকে যে ক্যান্ডেলটা তৈরি করেছে সেটা রেড হোক গ্রিন হোক সমস্যা নাই, কিন্তু পজিটিভ। আপনারা জেমিনিসির ফুডটাও একটু নজরে রাখতে পারেন, এখান থেকেও একটা প্রফিট টেকিং করতে পারেন। তাহলে নোট করে রাখেন কোনটা, মনস্পুল, জেমিনিসি লো পেড আপের মধ্যে, এগুলো মোটামুটি সামনের দিকে যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে। ইয়াসির আরাফাত ভাই, ICICL যদি পারেন আগামীকালকেও আবার লোড দেন, যেহেতু একদিক থেকে প্রফিট নিয়েছেন। ICICLটা যেহেতু সামনে একটা প্লে রোল করবে, ICICL আপনারা লোড দেন। ইন্স্যুরেন্সের মধ্যে খুব চমৎকার একটা জায়গায় অবস্থান করে আছে, সেটা হচ্ছে ICICLটা। ICICLটা একদম বটম সাইডে আছে। ICICLটা মোটামুটি ভালো একটা জায়গায় এখনো পর্যন্ত আপনাদের আছে, এবং গতকালকে যে ক্যান্ডেল, গত 2 দিনের ক্যান্ডেলটাই অত্যন্ত চমৎকার, হিস্টোগ্রামের বার হালকা হয়ে আসছে। এখনই বটম সাইডটা ধরে আপনারা ICICL এটাতে আপনারা এন্ট্রি দিতে পারেন। এইখানে এন্ট্রি দিলে আপনাদের প্রফিট নিশ্চিত থাকবে ইনশাল্লাহ। একটা মাস যদি সময় দেন এইখান থেকে আপনারা অন্তত 30, 40, 50% পর্যন্ত, 31 টাকা পর্যন্ত, 32 টাকা পর্যন্ত আমি আপনাদেরকে দেখাইছি। এবং এই যে যে প্যাটার্ন গুলো উপরে দেখছেন এগুলো কোনো সাপ্লাই জোন না, এগুলো হচ্ছে জিগজ্যাগ প্যাটার্ন, এটা উঠছে নামছে। সাপ্লাইটা কিভাবে আসে সেটা আপনাদেরকে দেখাইছি, সাপোর্ট কিভাবে তৈরি হয় সেটা আপনাদেরকে শিখাইছি। জিগজ্যাগ প্যাটার্ন কখনো সাপোর্ট হয় না, সাপোর্টটা হয় একই অবস্থানে
একই অবস্থানে দীর্ঘ সময় যখন কালেকশন হয় সেটা সাপোর্ট হয়, আর একই অবস্থানে যদি উপরে এই সাপোর্টের মতনই একটা কিছু থাকে লম্বা সময় একই অবস্থানে একটা না একটা আপ এন্ড ডাউন ফ্লাকচুয়েশনের ভিতরে যেটা তৈরি হয় সেটা হচ্ছে সাপ্লাই জোন। তো এইটার সাপোর্ট জোনটা হচ্ছে যেই জায়গায় আছে এইটাই সাপোর্ট জোন 22 টাকার ঘরে। আর এটার বড় ধরনের সাপ্লাই জোন হচ্ছে 34 টাকা, 32-33 টাকার ঘরে। তাহলে 22 থেকে 32 টাকা আর কি লাগে, আপনি 2টা মাস অপেক্ষা করলে 10টা টাকা গ্যাপ নিতে পারবেন আইসিআইসিএল থেকে। এইগুলা দেখেন, যেগুলাতে আপনাদেরকে দেখাই মজিবুল ভাই, আপনি ওই দিকে না দেখে এই যে আমি যেগুলো পজিটিভ দেখাচ্ছি সেগুলোর দিকে একটু মনোনিবেশ করেন যদি আপনি এন্ট্রি দিতে চান। আমার এই পর্যন্ত যতগুলো স্টকে আপনাদেরকে আলোচনায় আনছি প্রত্যেকটা স্টকে প্রফিট দিছে, কিন্তু আপনারা এদিকে না ফলো করে কত দিকে খুঁজতেছেন, দৌড়াইতেছেন, কিনতেছেন, আটকা পড়তেছেন, এরপর আসতেছেন এখানে, কিন্তু প্রপার টাইমে আপনাদেরকে যে স্টকগুলো দেখায় সেদিকে আপনারা অধিকাংশই মনোনিবেশ করেন না। কিন্তু যারা করতেছেন সবাই গেইন করতেছেন। প্যানিনসুলা বলেন, ইসলামী ফাইন্যান্স বলেন, তারপরে আপনার এই যে এসপিসিএল বলেন, তারপরে যতগুলা বলেছি প্রত্যেকটা স্টক আপনার পয়সা দিচ্ছে। বিএসসি স্লো হবে, বিএসসি এই যে 14-15 টাকার দিকে স্লো ডেলিভারি গেছে, এখন এটা স্লো হবে 11-12 টাকা 13 টাকা আমি বলেছিলাম এটা স্লো হবে। আচ্ছা, টেকনোডাক্টরাও মনে হয় সম্ভবত বটমে আছে। টেকনোডাক্ট একটা গেম হয়েছিল, টেকনোড্রাগটা সম্ভবত, হ্যাঁ রাইট, এই যে এখানে আছে। টেকনোডাক্টটাও দেখতে পারেন এখান থেকে। যদিও টেকনোডাক্টটা এর জুলাই আগস্টের দিকে একটা প্লে করছে, তারপরে এখন যে পজিশন আছে এখান থেকে অন্তত 2-3 টাকার একটা গ্যাপ আসবে। তো এই 2-3 টাকার গ্যাপের আশা না করে আপনারা যদি, আমি যে স্টকগুলো করেছি ভালো ভালো গ্যাপের জায়গা, আইসিআইসিএল বলেন, মনস্পুল বলেন, তারপরে জেমিনিসির ভাইয়ের যাদের আছে জেমিনিসিরটাও ভালো অবস্থানে আছে। টেকনোডাক্টটা সর্বোচ্চ উঠলে এখান থেকে 31-32, এই 31-32-এর উপরে আপাতত যাবে না টেকনোট্রাক্টর, ঠিক আছে। তো আলহাজের কথা বলা হয়েছে রে ভাই, আলহাজ এখন ডাউন ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ড ওইটা ওই ডিভিডেন্ডের ঘোষণা দিয়ে 158 টাকা পর্যন্ত উঠায় খাওয়াই দিছে, শেষ। এখন এটা এটা ডাউনে আসবে। আইসিআইসিএল মজিবুল ভাই আরো নিতে পারেন, এটা যে বটমে আছে এটা আর একটা মাস সময় দিলে আপনারা এখান থেকে 20-30-40% প্রফিট নিতে পারবেন। তারপরে আইএসএনটা কথাও কালকে আলোচনা হয়েছে, টেক্সট আইএসএনটা আইটি সেক্টরেরটা একটু মুভমেন্ট, বাজার তো এই যে বাজার যে পজিটিভ যাবে, বাজার যে পজিটিভ যাবে তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে অধিকাংশ শেয়ার কিন্তু রানের জন্য তৈরি হয়েছে। কালেকশন 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 সবকিছু কমপ্লিট করে অধিকাংশ শেয়ার আপ ট্রেন্ডে যাবে, কিন্তু এই বাজারের প্ল্যাটফর্ম ফেসবুকে ম্যাক্সিমাম এই টেকনিক্যাল অ্যানালাইসিসরা আপনাদেরকে একটা আতঙ্ক সৃষ্টি করতেছে যে এখনো এই না, এখনো সেই না, এই আরো ডাউনে যাবে। কিছুদিন আগে তো বলছে বাজার 4300 আসছে, কই আসছে? যারা বলছে বাজার 4300 আসবে তাদেরকে ডাইকা কানে ধরে, ডাইকায় না, দুই গালে চারটা থাপ্পড় দিয়ে বলেন যে বেটা কই এখন 4300 কোথায় আসছে দেখা আমারে। তো আচ্ছা আচ্ছা, অলটেক্স এর কথা বলছেন, আচ্ছা ঠিক আছে, অলটেক্সের কথা বলছেন। তো যারা গুজব ছড়ায় ওইসব গুজবের মধ্যে আগে ওদের ওই কমেন্টে ঢুকে ইচ্ছা মতন সাইজ করবেন ওদেরকে, যে বেটা গুজব ছড়াবি কানের নিচে দেবো, 2-4টা কমেন্ট এভাবে করতে থাকবেন ওইগুলা যেগুলা গুজব ছড়াবে। বাজারের রিয়েলিটি যেটা সেটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখাবো ইনশাল্লাহ। এইখানে যেন কেউ আপনাদেরকে ম্যানুপুলেট না করতে পারে সেই জায়গা থেকে আমি কাজ করে যাচ্ছি, করে যাবো ইনশাল্লাহ। তো বাজার এর আগেও একবার ওই যে একটা ক্যান্ডেল হিসাব দেখা যায় এটার পরে ডাউন হয়েছে, আর আমি বলছি ওই ক্যান্ডেলের পরে সাপোর্ট আছে, এটা ওখান থেকে উঠবে, তো উঠছে। আল্লাহর রহমতে এই পর্যন্ত যত ইন্ডেক্স সম্পর্কে আলোচনা করি বা যে স্টকগুলো নিয়ে আলোচনা করি একটা বেস ধরে আলোচনা করি, কোনোভাবেই কারো কোনো, হ্যাঁ আগামীকালকে বাজার পজিটিভ হবে, এখন ভালো পজিটিভ হবে এটা মাথায় রাখবেন। আর তো আলহা অলটেক্সটা এইটাও আপনারা নজরে রাখতে পারেন। অলটেক্সটার যে পজিশন দেখেন, বিশাল লম্বা সময় যাবত সেপ্টেম্বর থেকে এই পর্যন্ত একটা বিশাল কালেকশন হয়েছে। এই শেয়ারটার একটা প্লে আসবে, এখন প্লে আসলে এটা কোথায় আপনারা সেল করবেন সেই জায়গাটা মানে সাপ্লাই জোনটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এখন এই অলটেক্সের এই এই যে প্যাটার্নগুলো দেখছেন এগুলো কিন্তু জিগজ্যাগ প্যাটার্ন, এই প্যাটার্নগুলো জিগজ্যাগ প্যাটার্ন, এগুলো কিন্তু সাপ্লাই জোন না। সাপ্লাই জোনটা কোথায় সেটা আমরা বাহির করব।
সাপ্লাই জোনটা কোথায় সেটা আমরা দেখব, অলটেক্স কোথায় পর্যন্ত আমরা আমরা টার্গেট করতে পারি সেই জায়গাটা আমরা বের করবো। আমরা যদি এদিকে দেখি, এখন আছে 13 টাকা 20 পয়সা, আমরা এটাকে 16 টাকা পর্যন্ত প্রথম ধাপ ধরতে পারি, এবং 16 টাকা থেকেও 16 টাকা থেকে 18 টাকা পর্যন্ত, 16 থেকে 18 টাকা এর একটা অবস্থান আছে, ঠিক আছে। এইখানে একটা আগের যেই এটাকে কি বলে ফ্লোর প্রাইস দেওয়া ছিল, সেই জায়গায় হিউজ পরিমাণে সাপ্লাই আসবে সেখানে, ঠিক আছে। আহ, সাইফুর রহমান ভাই, স্ট্যান্ডার্ড সিরামিকেরও আমার গতকালকের ইয়েতে দেওয়া হয়েছে, আপনি একটু কষ্ট করে দেখে নেবেন, কারণ অনেক স্টক যেগুলো দেওয়া হয়ে গেছে এগুলা এখানে আলোচনা করি না, ওখানে ভিডিওতে আপনি পাবেন আমার যে গতকালকে 10টা স্টকের আলোচনা দিয়েছি সেখানে। আচ্ছা, সেখানে যে যে স্টকগুলো আছে আমি আবার নাম পড়ে শোনাই, তাহলে আপনারা ওখান থেকে দেখবেন। 1 নম্বরে আছে স্ট্যান্ডার্ড সিরামিক, 2 নম্বরে আছে বেক্সিমকো ফার্মা, 3 নম্বরে আইবিপি আছে, সাইফ পাওয়ারটেক আছে, মিডল্যান্ড ব্যাংক আছে, অ্যাপেক্স ফুড আছে, রিংশাইন আছে, এই জেএমআই হসপিটাল আছে, আইপিডিসি আছে, ডেল্টা স্পিনিং আছে। এই 10টা স্টক আপনারা ওই আমার ইউটিউব চ্যানেলের ভিডিওটা দেখে নেবেন। আজকে রাতের পুরা রাত সময় আছে, কালকে সকাল 10টা পর্যন্ত, ট্রেডের আগ পর্যন্ত সময় আছে। এই 10টা স্টক সেখান থেকে দেখে নেবেন, তাহলে আর আমাকে এখানে কষ্ট করতে হবে না। যারা ওই ওই ওর বাহিরে আছে সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করি। দেখেন, আনোয়ার গ্যালভানাইজিং এর কথা জানতে চাচ্ছেন, আনোয়ার গ্যালভানাইজিং এর মাথায় রাখবেন 12 টাকার উপরে এই পেস মাইনাস আছে, 12 টাকার উপরে ইপিএস মাইনাস। 12 টাকা বুঝেন, এটা হচ্ছে ফার্স্ট কোয়ার্টারের ইপিএস। তো ফার্স্ট কোয়ার্টারের ইপিএস যদি এত পরিমাণের খারাপ থাকে, সেকেন্ড কোয়ার্টারে যদি আরেকটা খারাপ ইপিএস দেয়, এই শেয়ারটা চলে আসবে 50 টাকার ঘরে। এবং সেটা আসছিল কিছুদিন আগে, তারপরে ওই যে গুজব টুজব ছড়ায়া ওই এটা মালিক পক্ষ গেমলিং করে দেখে এইটাই পর্যন্ত নিয়ে এইখানে আরেকটা ধরা খাওয়াইছে। আমি তখনও সতর্ক করার কারণে অনেকে আমার উপরে বিরক্ত হয়েছে যে আপনার জন্য কিনতে পারি নাই, আপনার জন্য এই করতে পারি নাই। তো কিনে যদি সে যদি পরবর্তীতেও কিনে থাকে বা ইয়ে করতে পারে, বাসটা যদি খায়া থাকে, আরেকটা বাস খাক, সেটাই আমি দোয়া করি। কারণ আমি যেসব বাজে শেয়ার যেগুলোতে আপনাদের পুঁজি হারাবে সেই জায়গায় নিষেধ করার পরও কেউ যদি এই ধরনের কমেন্ট করে, তো বাস আরো 3টা খাক, আমার কিছু যায় আসে না। কারণ টাকা আপনার, পুঁজি আপনার, লাভ আপনার, লস আপনার। সুতরাং ভুল পথে আপনারা ওই 3 দিনের লাভের আশায় ঢুকছেন। আমি দেখছি 3 দিনের লাভের মানে কিনে এইটা 113 টাকা আমি বলার পরও সেল করে নাই। আমার হাউজের একজন সিনিয়র মানুষ, উনি প্রফেসর মানুষ, বললাম যে ভাই আপনি এখানে বেচেন না কেন, লাভ আছে তো? বলে না, এটা আরো যাবে। আমি কইছে আপনারা আর আমার বোঝানোর মতন শক্তি নাই, কারণ এখানে পণ্ডিতের থেকে মহাপণ্ডিত বেশি, এই পুঁজিবাজারে পণ্ডিতের থেকে মহাপণ্ডিত বেশি। রাইট মনির ভাই, এটা আলথাস যাবে 16-17 টাকা যাবে, 16-17 না, ওয়ালাইকুম আসসালাম মনির ভাই। আমার পজিশন বলে 16 থেকে 18 টাকা আলহাস টেক্স, অলটেক্সটা যাবে, অলটেক্সটা ভালো অবস্থানে আছে। তো পণ্ডিতের থেকে মহাপণ্ডিত এখানে বহু আছে, হাউসে গেলে তো দেখি তো অনেকের আলোচনা। আমি শুধু এখানে না, এই সিলেটে সিলেটে গেছিলাম আর কয় না রে বা, এটা তো অনেক দূর যাইব রে বা। তো আমি কই যাইলে আরো বেশি করে কিনো রে বা। তো বেশি করিয়া খিনিয়ে একদম বস্তা ভরিয়া রাখো রে বা। এইটা যদি একবার হাতছাড়া করে দাও তাহলে কিন্তু তোমার সব শেষ হয়ে যাইব রে বা, বেশি করে ধরি রাখো। তো এই পণ্ডিত করে মহাপণ্ডিত করে এইভাবেই বলতে হয়। সিলেটে ওই লঙ্কা বাংলা হাউসে গেছিলাম, সিলেট ব্রাঞ্চে, ওই যে আমি যখন ট্যুরে গেছিলাম তখন অনেক গল্প করছে, এবার একটু মজা করি ভাই। তো এই যারা মহাপণ্ডিত আছেন তাদেরকে জ্ঞান দিলেও কোনো লাভ হবে না, কারণ তারা আমার চেয়ে বেশি জ্ঞানী। তো সুতরাং জ্ঞানী, অধিক জ্ঞানীকে জ্ঞান দেওয়া যায় না, এবং বুঝাইতে গেলে আর উল্টা বাস খাইতে হবে। তো সুতরাং আজকের লাইভে কয়েকটা স্টক নতুনের, যে নতুন স্টকগুলোর মধ্যে যেগুলো আলোচনা করেছি সেগুলোর মধ্যে অবশ্যই আপনারা নজরে রাখবেন। ইটিএলটা তো আছে, ওই 11টা লং, একটু লং ইনভেস্টের মধ্যে ইটিএলটা আছে। তো এই লং ইনভেস্টের মধ্যে ইটিএল যেহেতু আছে, তাহলে টেনশনের কিছু না, যে জায়গা আছে হয়তো বা 2 মাস সময় লাগতে পারে, 1 মাস সময় লাগতে পারে, কিন্তু এখান থেকে একটা ভালো গেইন আসবে ইনশাল্লাহ। তো আজকে যে কয়েকটা আসছে, জেমিনিসিতে দেখতে পারেন লো পেড আপের মধ্যে, মনস্পুল দেখতে পারেন। আরেকটা শেয়ার একটু দেখি, সেটা হচ্ছে বিডি অটোকারটার একটা গ্যাপ তো অলরেডি দিয়েছে, আর পজিশনটা আমার কাছে তখনও বলেছি একটু ভালো লাগে। দেখেন বিডি অটোকারটাও নজরে রাখতে পারেন, বিডি অটোকারটাও আরো প্রফিট দিবেই।
এই ভিডিও টোকারটাও আরো প্রফিট দিবে। ঠিক আছে, এবার সতর্কতামূলক একটা স্টকের কথা বলি। আহমেদ ইমতিয়াজ ভাই, আপনি সিলেটে থেকে দেখতেছেন তো। সিলেটের অনেক ভাই আছে, আব্দুল আলিম ভাই আছে, আরো অনেকে আছে। আব্দুল আলিম ভাই তো পিকনিকেও আসছে, দেখতেছি না অনেকদিন যাবত আব্দুল আলিম ভাইকে। তো বিডি অটোকারটাও দেখেন, লো পেড অ্যাপের মধ্যে আরেকটা শেয়ারের কথা বলতেছি, যে বিডি অটোকারটা এটাও আপনারা দেখতে পারেন। এই বিডি অটোকারটা একটা ভালো ভালো রান করবে এবং বড় ধরনের। সতর্কতামূলক যেগুলা একটা শেয়ারের কথা বলি, সেটা হচ্ছে ব্যাক্সিমকো লিমিটেড। এই ব্যাক্সিমকো লিমিটেডের গত পরশুদিন আমার কাছে নিউজটা আসছে, এবং গতকালকে আপনাদেরকে আলোচনায় আনছি। লন্ডন, সরি, ব্যাক্সিমকো ফার্মা, সরি, ব্যাক্সিমকো ফার্মা, ব্যাক্সিমকো ফার্মাটার কথা বলেছি, ফার্মা। শুনেন, ব্যাক্সিমকো ফার্মা কিন্তু খুব বিপজ্জনক অবস্থায়, আরো নামবে। গতকালকে, যেদিন আলোচনা ছিল সেদিন 102-3 টাকার ঘরে ছিল। এইটার কারণ হচ্ছে, আপনারা জানেন যে ব্যাক্সিমকো ফার্মাটা আহ, লন্ডনে, লন্ডন স্টক এক্সচেঞ্জে তারা অ্যাড হয়েছিল। তাদের এজিএম হেল্ড আপ করে দিয়েছে লন্ডন থেকে, লন্ডন স্টক এক্সচেঞ্জ থেকে। সুতরাং এটা ওই স্টক এক্সচেঞ্জ, আপনারা অলরেডি নিউজেও দেখেছেন সেটা। যারা নিউজ দেখেছেন তারা জানেন অবশ্যই, ব্যাক্সিমকো ফার্মার কিন্তু অনেক নিচে প্রাইস চলে যাবে। এটা মাথায় রাখবেন, কারো কাছে থাকলে সতর্ক থাকেন, স্টপ লস দেওয়ার থাকলে স্টপ লস নিয়ে ফেলেন। এটা আপনাদের দায়িত্বে, আমি বলছি না, কারণ আমি কাউকে কিনা বেচার দায়িত্ব বা পরামর্শ দিই না। পরামর্শ যেটা ভালো সেটা দেই। এবার গ্রহণ করার দায়িত্ব আপনাদের নিজেদের, গ্রহণ করার দায়িত্ব আপনাদের নিজেদের। সুতরাং ব্যাক্সিমকো ফার্মাটা এটা অলমোস্ট এই যে 80 টাকার দিকে চলে আসবে। ইভেনচুয়ালি যে নিউজটা আসছে এটার জন্য আরো হয়তো সাফারার হতে পারে। সুতরাং আপনারা যেগুলো একটু বিপজ্জনক অবস্থায় আছে, আহ, 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 কিছু ব্যাড নিউজ আছে, এগুলো থেকে একটু সতর্ক থাকুন। এবং সেটা অথেন্টিক নিউজের ভিত্তিতে আমি আপনাদেরকে কথাটা বলেছি। এবার দায়, মানে আপনাদের নিজস্ব চিন্তা ভাবনা এবং সুস্থভাবে ভেবে চিন্তে আপনারা আপনাদের ডিসিশন নেবেন। যে জিনিসগুলোর মধ্যে সব প্রবলেম আছে, যেমন আমি আপনাদেরকে এই খান ব্রাদার্স 130 টাকা থেকে সতর্ক করে আসছেন, কিন্তু যারা শুনেছেন তো শুনেছেন, যারা শুনেন নাই কথাটা, তাদের জন্য দুঃখ ছাড়া, আফসোস ছাড়া কিছু করার নাই। এই খান ব্রাদার্সটা আরো নিচে চলে যাবে, এটাও মাথায় রাখবেন, এটাকে আর উঠাইতে পারবে না। তারপরে সি পার্লের যেগুলো থেকে সতর্ক করে আসছিলাম, সিপারের ব্যাপারেও সতর্ক করে, আসলে এগুলা সামনে আনতেও ভয় লাগে। এর কারণও একটু কথা বলি। হ্যাঁ, 60-70, ব্যাক্স ফার্মা 60-70 টাকা নামবে, রাইট মনির ভাই? এটা একদম ঠিক বলছেন, এই 60-70 টাকা আসবে। এখন দেখেন, আমি এই এই কোম্পানিগুলোর কথা বলতে গিয়েও একটা আহ, ইয়ের মধ্যে পড়ে গেছে। কিভাবে বলি সেটা, আমি স্পষ্টভাবে বলছি এগুলো বিপজ্জনক, নামতে পারে এবং নামছে। কিন্তু কিছু কিছু লোকজন বলে যে আপনার লাইভ দেখা সিপাল কিনছি, আপনার লাইভ দেখা খানবাদাস কিনছি। আরে বেকুব, আমি বলছি কি আর তুমি শুনছো কি? আমি বলছি সতর্ক, এই যে কে এন্ড কিউর কথা আমি বলছিলাম, যখন 400 টাকা 500 টাকা উঠেছে সতর্ক করছি। কিন্তু সে কিনা কইতেছে যে আহ, আমার লাইভ দেখে কিনছে। তো এই যে একটা ব্লেম গেম দেয়, এই যে মানে কোন সেন্সে ব্লেম গেম গুলো দেয়, আমার মাথায় ধরে না। এইটা এইটা দেখেন, এই জায়গা থেকে আমি সতর্ক করে আসছি। এইটা যদিও এখনো পর্যন্ত একটা জায়গায় ধরে রাখছে, খুব কষ্ট করে ধরে রাখছে। পরবর্তী ইয়েতে কি হয় বলাটা এখনো, এই ক্যান্ডেল তৈরি করে করে একটা ইয়ে রাখছে। তো আমরা তো ক্ষুদ্র বিনিয়োগকারী ভাই, আমাদের তো এত লোভ লালসার জায়গায় পা দেওয়া তো উচিত না। আমরা যেখানে সেভ এন্ট্রি, এবং সেখান থেকে অন্তত কিছুদিন যদি ধৈর্য সহকারে রাখতে পারি, একটা সার্টেন টাইম, যদি আমার ভালো প্রফিট আসে, তাহলে আমি সেখানে যাব না কেন? আমি কেন বিপজ্জনক জায়গায় দিব? এই কনসেপ্ট থেকে যতদিন পর্যন্ত আপনারা বের হতে না পারবেন, কোনো লাভ হবে না। আমাদের শিক্ষা কার্যক্রম শিক্ষার জায়গায় থাকবে। যারা বুঝবে তারাই গেনার হবে, আর যারা বুঝবে না, ওভার গ্রিডি হবে, তাদের জন্য আহ, দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই থাকবে না। বিপিপিএল, বারাকা পতেঙ্গা, বিপিপিএল, এইটা শেয়ারটাও ডাবল গেম হয়েছে। এইটা শেয়ারটা ডাবল গেম হয়েছে। তবে হিস্টোগ্রামের বার একটু হালকা হয়ে আসছে, পজিশন একেবারে খারাপ না। পাওয়ার সেক্টর যেহেতু, হয়তোবা এখান থেকে কিছু একটা
হতে পারে, হইলেও এটা সাপ্লাই জোনটা যেখানে আছে এখান থেকে একটু উপরে আছে, 1470, 15, 30, 40, 50-এর দিকে এটা সাপ্লাই জোন। আচ্ছা, সিবিওটা একটু দেখি। সিবিও কত গল্প গুজব, সিবিও আহা, এটা 500 নিবে, 1000 নিবে, কত রকমের গল্প গুজব। বাট আমি যে কথাটা বলেছি সেটাই রাইট ছিল, সেটাই বাজারের সাথে ম্যাচিং ছিল। আমি বাজারের ম্যাচিং এর বাইরে কোনো গল্প গুজবের গুষ্টি মারি না। এই জায়গাতে এই 12, 13, 14 টাকা সাপ্লাই ছিল, দেখেন আপনারা প্রিভিয়াস হিস্ট্রি খুঁজে দেখেন, এই দেখেন সেখান থেকে ব্যাকটা করছে। এইখানেও আমি অনেককে বলার পরও বেচে নাই, কতটা গ্রিডি হয়েছে এবং ধরাটা খাইছে। এই জায়গাতে গিয়েও অনেকে এন্ট্রি দিছে নিষেধ করার পরও। এটা আপ টু ইউ ব্রাদার। আমি সতর্ক করেছি, তো এই গল্প গুজব কই গেল? 500 টাকা, 600 টাকা নাম গেছে। উল্টা যারা ওইখানে কিনা ওই গুজবে কান দিছেন, এখন নিজেরা কানতেছেন, কিছু করার নাই, এইভাবে চলবে। তো এখন যে জায়গা আছে এটা পজিশন নিচ্ছে, সর্বোচ্চ যদি যায় এই 160 টাকা, 62, 65 লেভেলটা পর্যন্ত যেতে পারে, এর উপরে আর না। এই সাপ্লাই জোনটা পার করতে কঠিন হবে। একদিকে স্টক ডিভিডেন্ড দিয়েছে, আরেকদিকে ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে। স্টক ডিভিডেন্ড দেওয়াতে তার শেয়ার সংখ্যা বাড়ছে, কত গুজব ধরায়া যে অমুক মামু ধরছে, অমুক বাইকটার কাছে এত শেয়ার, এইসব গুজবের গোষ্ঠী মারি আমি। ঠিক বলছেন ইব্রাহিম ভাই। তারপরে এই দেখেন ওরিয়ন ইনফিউশন। ওরিয়ন ইনফিউশনের কথা তো কত রকমের আলোচনায় আনছিলাম আপনাদের সামনে, খেয়াল আছে তো আপনাদের? এই ওরিয়ন, আমি যখন এই শেয়ারটা 313 টাকা ছিল এই জুলাই মাসে, আমি তখন বলছি যে এন্ট্রি দিতে পারেন, এটার মোটামুটি 500 প্লাসে যাবে, তখন থেকে বলেছি। তো তো এখন দেখেন, ঠিক বলছেন রাজু ভাই। এখন দেখেন এ ওরিয়ন ইনফিউশন যখন 500-র উপরে গেছে, আমি সতর্ক করছি, কিন্তু কিছু কিছু হাউস থেকে আমার এই ভাই ব্রাদারদেরকে এমন ভাবে খাওয়াইছে। আমি এর পরও বলছি স্টপ লস দিয়ে জোর করে এক ভাইরে বলছি বেচতে, ওই হাউসে ট্রেডার করে না টেরে বেচতে দিব না, আমি 700 টাকার উপরে বেচাবো আপনারা, এই করবো সেই করবো। শালার বেটা বেচাস না এখন? কানের নিচে থাপ্পড় দিয়ে জিগান দরকার এইসব ট্রেডারদেরকে, বেটা এখন বেচাস না, ফাইজদামি মারানোর জায়গা পাস না। আমি তো কোনো কোনো ট্রেডার যদি আমাকে বা আমার ট্রেডার যদি বলে যে, আমার ট্রেডারে জীবনে বলবে না, জানে আমার সম্পর্কে, উল্টাপাল্টা কিছু বললে যে ধোলাই খাবে, জানে। সুতরাং আমি সেল বললে সেল, কোনো কথা নাই, বাই বললে বাই। মাঝে মধ্যে একটু তাড়াহুড়া করে তাদের ট্রেড বাড়ানোর জন্য, আমি কেউ ফাইজলামি করবেন না, আমার জায়গার মতো যাবে, আমি সেল করব। আপনার কথা শোনার মতন টাইম আমার নাই, আমার কথা শোনার জন্য আপনাকে এখানে রাখা হয়েছে। সুতরাং আপনি আমাকে জ্ঞান দিবেন না। আমি অলওয়েজ এই ট্রেডারকে বলে রাখি, ইভেন আমার সাথে ইয়ে করবে, হাউসের অভাব নাই, মার্চেন্ট ব্যাংকের অভাব নাই, আপনারা ফাইজলামি করবেন, 2 মিনিটের ভিতরে সব, এক দিনের ভিতরে সব ট্রান্সফার করে নিয়ে যাব। আমার কথার বাইরে যাবেন, আপনার সিইও টিও করার টাইম নেই আমার। ওই যে আমি আমার সিইও কে ফোন দিয়ে বলছি আপনি আসেন, আপনার সাথে কথা আছে। ম্যানেজারকেও আমি ওই পাত্তা দেওয়ার টাইম নেই। আমি আমার বিজনেস, আমার টাকা, আমার জিনিস, আমার দ্বারা আপনার হাউস চলে, আমার দ্বারা আপনার হাউসের কর্মচারীর বেতন চলে, আমার অর্ডার মানতে আপনি বাধ্য, আপনার গল্প শোনার টাইম আমার নাই। ঠিক আছে? সুতরাং ট্রেডারদের কথায় বায়াস্ট হয়ে আপনারা কখনো ভুল কাজ করবেন না। আমার আরেক ভাই আছেন, আহ, উনি আসছেন আমার সাথে, তো ওনার পোর্টফোলিওতে হিউজ লস, অনেক কষ্ট, চোখের পানি চলে আসছে ওনার হিস্ট্রি শুনে। বললাম যে আপনি ডিসিশন নিতে পারবেন? বলছে ভাই আপনি যা বলবেন তা। আল্লাহর রহমতে ডিসিশন নিছে, তাও সেলের জায়গায় একটা জিনিস বোকামি করে ফেলেছেন, একদিনের জন্য 2 লাখ টাকা কমে বিক্রি করতে করতে হয়েছে, কারণ ওই ট্রেডারে বলছে আমার সব সেল করে দেন। ট্রেডারে বসায় দিছে, দিন শেষে বলে ভাই আপনার শেয়ার যায় নাই, কেন যায় নাই? আপনারা বলছি সেল করতে, আপনি সেল করেন নাই কেন? পরের দিন আমি একদম স্পষ্টভাবে বলছি যে ট্রেডারকে বলবেন উইদিন 10 মিনিটস আই ওয়ান্ট টু নিড মাই অল স্টক সেল। কোনো কিছু শুনতে চাই না, আমি 10 মিনিটের ভিতরে আমার সব সেল করার প্রয়োজন, আমার টাকার প্রয়োজন, আপনি আমাকে সেল করেন। ঠিক পরের দিন ঠিকই সেল হয়েছে, কিন্তু 2 লাখ টাকা লস, কমে বিক্রি করতে হয়েছে।
কিছুদিন আগে আমার এক পিকনিকে পার্টিসিপেন্ট ভাই, উত্তম ব্যাপারী ভাই আসছিলেন। ওই টাইমে সেল করাইছি, তখন যে লসটা ছিল, তখন সেল না করে ফুল ফুল পোর্টফোলিও, এখন যদি সেল করতো আরো অন্তত 1-1.5 লাখ 2 লাখ টাকা লস হইতো। সেখানেও তাকে সেভ করাইছি, হয়তো পারিবারিক কারণে। ওই যে আমি একটা পোস্ট করেছিলাম না, যে বিজনেসের ডিসিশন, আপনি যদি বিজনেস বোঝেন, বিজনেসের ডিসিশন আপনাকে নিতে হবে। ফ্যামিলির সাথে আলাপ করবেন, বন্ধু বান্ধব। আমাদের দেশের 99% পাবলিকের মাইন্ড হচ্ছে নেগেটিভ মাইন্ড, পজিটিভিটি নিতেই পারে না, পজিটিভ থিঙ্ক করতেই পারে না। সর্বপ্রথম আপনি কোনো একটা কাজে কাজ করবেন, আপনাকে আগে আপনার পরিবার থেকে ঠ্যাং ধরে টানা, না যাইস না, তুই তুই মরা যাবি, তোর পুঁজি হারাই যাইব তুই। আরে ভাই করতে দাও না, পুঁজি হারাইলে হারাবে, আমার তো শিক্ষার জায়গা হবে, আমি সেখান থেকে আবারও দাঁড়াবো। ব্যবসায়িক মাইন্ড থাকলে টাকা লাগে না, ব্যবসা করতে টাকা লাগে না। আপনার ব্যবসায়িক মাইন্ড থাকলে, যদি আপনি যদি থিম ধরতে পারেন, আপনার বিনা চালানো ব্যবসা করা যায়। প্রবাস জীবনে কাজ করছি, চাকরি করছি, লেবারগিরি করছি, সেলসম্যানগিরি করছি, সব কাজ করছি। এবার একটা গল্প বলি আপনাদেরকে। ইন্ডিয়ান এক বড় ব্যবসায়ী, শিল্পপতিকে একটা টক শোতে বলা হয়েছে যে, মানুষের তো উত্থান পতন আছে, ব্যবসার উত্থান পতন আছে। আজকে যদি আপনার যে পজিশন, আপনি হাজারো কোটি টাকার মালিক, আপনি যদি আজকে আপনার কোনোভাবে ব্যবসায় কলাপস করেন, তাহলে আপনি কি করবেন? তার উত্তরটা শুনে আমার, আমি এইগুলা শুনি খুব, এই যে আহ, অনুপ্রেরণা জাগানো যে ইয়েগুলো আছে, টক শো বা ইয়েগুলো হয়, ক- আহ, এইগুলো আমি খুব মনোযোগ সহকারে শুনি। ওই বিজনেসম্যান কোটিপতি যে মার্সিডিজ পাজারো নিয়ে চলে, ওনার উত্তর হয়েছে, আমি যদি আজকে আমার বিজনেস কলাপস হয়, আমি সেই যে যেই জায়গা থেকে শুরু করেছি, ফুটপাতে কাপড় বিক্রি করা শুরু করছি, আমি এই কোট প্যান্ট শুট খুলে ওই ফুটপাতে বসে কাপড় বেচার মতন আহ, সেই মন মানসিকতা আমার এখনো আছে। আজকে যদি আমার ক্ষতি হয়, আজকে যদি আমি কলাপস করি বিজনেসে, আমি আবার সেই আমার জায়গায় প্রিভিয়াস হিস্ট্রিতে চলে যাব। আমি যেখান থেকে আজকে এই কোটি এই জায়গায় হাজার কোটি টাকার মালিক হয়েছি, আমি সেই জায়গায় গিয়ে আবার ব্যবসা করতে আমার বিন্দু পরিমাণ কষ্ট হবে না। এটা হচ্ছে বিজনেসম্যানের একটা থিম, মাইন্ড। আপনি যখন এই জায়গায় দাঁড়াতে পারবেন আপনার বিজনেসে, আপনার, যদি আপনি কারো, শুনেন, দলবদ্ধ গাধা না হয়ে একা সিংহের মতন চলেন, আপনার লাইফ এনজয় করতে পারবেন। দলবদ্ধ গাধার সাথে না চলে একা সিংহের সাথে লড়াই করেন, আপনি জয়ী হবেন। ঠিক আছে? তো 1 ঘন্টার উপরে হয়ে গেছে। তো এখান থেকে যাদের আছে, এগুলো আমি আবার, আচ্ছা, স্কোয়ার নেটিংটা দেখিয়ে দেই। স্কোয়ার নেটিংটা মৃধা ভাই, ডাউন ট্রেন্ড থেকে মোটামুটি একটু মুক্তির আশা আশা জাগাচ্ছে। যদি উঠে 20 টাকা আছে, এটা যদি উঠে 23 টাকা পর্যন্ত, আপনি হয়তো এদিকে 22 টাকা, 21-22 টাকা, এই একটু উপরও সাপ্লাই, তবে বাজার যদি ভালোভাবে উঠে তাহলে 23 টাকা পর্যন্ত এটা যাবে ইনশাল্লাহ। তো অনেক আলোচনা হয়েছে, অনেক গুরুত্বপূর্ণ বাজার নিয়ে বিশ্লেষণ হয়েছে, আপনাদের সাথে ডিসকাশন হয়েছে। আহ, সবার বিনিয়োগ ভালো থাকুক, এবং আগামীকালকের বাজার ইনশাল্লাহ ভালো হবে। আবারও যাও বিদায় বেলায় বলছি, বাজার নিয়ে কোনোভাবে হতাশ হবেন না। শুধু একটা জায়গা আপনারা ইয়ে করবেন, যে স্টক বাছাইতে শুধুমাত্র ফান্ডামেন্টাল দিকটাই চিন্তা করবেন না। এ বি জেড, এ বি জেড, যেই স্টকটাতে আপনারা বিনিয়োগ করবেন, তার কিছু তথ্যপাত্র কালেকশন করার চেষ্টা করবেন। কেন বাড়বে, কি কারণে বাড়বে, কোন কোন কারণে বাড়বে, সেগুলো একটু বিশ্লেষণ করার চেষ্টা করবেন। সেইখান থেকে অ্যারামিড, ইয়াসির আরাফাত ভাই, অ্যারামিডের দিকে যাবেন না। 10% ক্যাশ দিছে এই অ্যারামিড, গত বছরের সম্ভবত 50% দিছে এর আগে। অ্যারামিডের অবস্থা বেশি ভালো না, ভিতরগত অবস্থা। আর এই শেয়ারটা, অ্যারামিডের কথা যেহেতু আনছেন, এটার গল্প আমি বলছি। আমার এক মামু, মানে পরিচিত, খুব ক্লোজ ফ্রেন্ড ছিল, আমরা ওই লেকের পাড়ে বসে আড্ডা দিতাম। একটু গল্পটা বলেই চলে যাই। ওনার
করে ৭৭ লাখ টাকা শেয়ার শুধু অ্যারাবিট। ওনার কিনা ছিল ৩১৬ টাকা। ৩১৬ টাকা যখন ছিল, আমাকে বললো যে মামা একটু গ্রাফটা দেখেন। ওনাকে একটা প্রাইসিং বলেছিলাম, এটা আজ থেকে ৩ বছর আগের ঘটনা। লেকের পাড়ে বসে আমি ওনাকে এটার ঘটনাটা বলছি, এই দেখেন আমি কোন কোন টাইমে বলেছিলাম সেই প্রাইসটা আপনাদেরকে একটু দেখিয়ে দেই, তাহলে বুঝতে পারবেন কত সালের ঘটনা এবং কি ঘটেছিল সেটা আপনাদেরকে সামনে তুলে ধরি। এই শেয়ারটা, এই যে, এই ওনার কিনা ছিল এই লেভেলটাতে ৩16 টাকা। ঠিক আছে, মামা আমারে বললো অনেক বিগ কোয়ান্টিটি, কি হইতে পারে এটা। আমি গ্রাফ দেখে একে বলেছিলাম যে এটা ৪০৫ টাকার ঘরে হিউজ পরিমাণে সাপ্লাই আছে, সেই পর্যন্ত যাবে। তো সেদিন ৪১৯ টাকার ঘরে একটা ট্রেড হয়েছিল। একটা ট্রেড, একটা অনলি ওয়ান পিস ট্রেড হয়েছিল ৪১৯ টাকা। এই যে এই জায়গাটাতে দেখেন ৪১৯ টাকা হাই হাই রেট, ঠিক আছে। কিন্তু আমি তাকে সাপ্লাই জোনটা বলে দিয়েছিলাম ৪০৫ টাকা। ওনার কোডে শেয়ারের প্রফিটের মার্জিনটা ছিল ৩২ লক্ষ টাকা, ১-২ টাকা না। কিন্তু আমার এই মাথা মোটা মামাটা আমারে গল্প শোনায়, এটা ৭০০ যাবে, এটা ৮০০ যাবে, এটা অমুকের কাছে কিনছে অমুকে। আমি কই মামা আপনাকে আর দ্বিতীয়বার জ্ঞান দেওয়ার মতন জ্ঞান আমার নাই, দ্বিতীয়বার জ্ঞান দেওয়ার মতন শক্তি আমার নাই। ডিসিশন আপ টু ইউ। আমাকে উল্টে ঝাড়ি, ওই মানে পয়সাওয়ালার যে অবস্থা আর কি, আমি তো ক্ষুদ্র মানুষ, গরিব মানুষ, আমার জায়গাতে আমি বলছি। কিন্তু উনি বেচলো না। নামতে নামতে শেয়ারটা যখন ওনার কিনা দামেরও নিচে আসছে, ৩০০ ৩০৫ টাকার ঘরে আসছে, বলে মামা এখন কি হবে। বললাম মামা আপনাকে আর একটা বার সুযোগ দিবে, শুধুমাত্র আপনার কিনা দামটা জন্য, কিনা দামটা পাবেন। বলে ঠিক আছে ৩,০০০ বের হয়ে যাব। এই জায়গায় চলে আসছে, আবার কিনা দামে গেছে, আর আবারও মাথায় না এটা ৭০০ যাবে ৮০০ যাবে। আমি বলছি মামা আপনি নোট করে রাখেন, আপনি নোট করে রাখেন, এটা ১০০, ১০০ টাকা ২০০ টাকার নিচে তো আছেই। এবং আরো কিছু হিস্ট্রি ওনাকে বলে দিয়েছি। অ্যারাবিট শেয়ারটা ইন ফিউচারে আপনি শুধুমাত্র ৯৭-৯৮ টাকার ঘরে বেচবেন। এরপরে নেক্সট কিছুদিন আগে উনি আবার ওই যে আরেকটা শেয়ারে লস করে এটারে অ্যাভারেজ করছে ২৭৫ টাকা লেভেলে আনছে। এই কিছুদিন আগের ঘটনা, এই কিছুদিন আগের ঘটনা। এই এই জায়গাটাতে যখন শেয়ারটা নামতে নামতে ১৪৫ টাকায় নামছে, তখন আবার বলে মামা কি হবে। আমি কই মামা আপনার জ্ঞান দেওয়াটাই আমার বেকার, আপনি কথা বললে কথা শুনেন না, শুধু শুধু আমার বিরক্ত করেন। না না এবার করবো। তো এখন বলছিলাম যে মামা এটা আপনার কিনা দামের কাছাকাছি যাবে। তো বললাম যে এটা ১০০, আহ, আমি তো ৮টা থেকে শুরু করি। শাকাওয়াত ভাই ৮টা থেকে শুরু করি। তো এই কিনা দামের কাছাকাছি গেল, তাও সেল করতে পারলো না। ওই দিন গত পরশু দিন আসছিল, বলছে মামা আপনার জ্ঞান দেওয়ার মতন জ্ঞান আমার নাই। এরকম দুইটা স্টক ওনাকে আমি পারফেক্ট জায়গা বলছি কিন্তু সেল করতে পারে নাই। এবার বলি কেন অ্যারামিডটা ১০০ টাকার নিচে আসবে সেটা আপনাদেরকে একটু বলি, মনোযোগ সহকারে শুনেন, এটা বলেই বিদায় নেব। অ্যারামিডের ভিতরগত অবস্থান ভালো না, অ্যারামিড সিমেন্ট কোম্পানি বন্ধ, অ্যারামিডের ইনকাম অনেক ডাউনে চলে আসছে। যেই অ্যারামিড ৫০%, ১০০% ক্যাশ ডিভিডেন্ড দিত, সেটা এখন ১০%-এ আসছে। আরেকটা হচ্ছে তার পেইড আপ ক্যাপিটাল বাড়ানোর জন্য আহ, গত ১ বছর আগে পেইড আপ ক্যাপিটাল বাড়ানোর জন্য বলা হয়েছিল। যেহেতু লো পেইড আপ, তার ব্যাসেল 2 বা 3 ফিল আপ করার জন্য বলা হয়েছে। কিন্তু তারা অপারগতা স্বীকার করছে, কেননা যদি তারা বোনাস দিতে যায় সেই বোনাসের অবস্থান তাদের নাই। এখন তাদের একটা পথ খোলা আছে, সেটা হচ্ছে রাইট শেয়ার ইস্যু করা। রাইট শেয়ার ইস্যু করা মানে একটা কোম্পানির দুর্বলতা প্রকাশ করা। আর রাইট শেয়ার ইস্যু করলে যদি এটা 1:1 যদি রাইট দেয়, এই শেয়ারটা এখন যেখানে আছে এর চেয়ে 50% হিসাব করেন, এই ১৮৮-র অর্ধেক কত আসে, সেই জায়গাতে আসবে, আসবে আরো নিচে আসবে। সো
বি কেয়ারফুল। এই বিশ্লেষণগুলো চিন্তা ভাবনা করে যেই শেয়ার এ পর্যন্ত রাইট শেয়ার দিয়েছে, ইস্যু করেছে, সেই শেয়ারের ভবিষ্যৎ কতটা দুর্বল অন্ধকার সেটা আপনারা দেখেছেন প্রিভিয়াস হিস্ট্রি থেকে। সুতরাং এই জাতীয় কিছু থেকে একটু দূরে থাকুন। এটার পেড আপ ক্যাপিটাল বাড়াইতে পারে নাই, তাদের অবস্থান খুবই খারাপ। এমনকি এই অ্যারামিড কোম্পানিতে চাকরি করেন, আমার এই লাইভ দেখেন অনেকে, ওনাদেরও কয়েকজনের থেকে আমি জেনে শুনে বুঝে এই কথাটি আপনাদের সামনে উপস্থাপন করেছি। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ইনশাল্লাহ প্রতিদিনের ন্যায় রাত 8টার সময় আমাদের এই কার্যক্রম চলে আসছে, চলতে থাকবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।